সো গত ক্লাসে আমরা মডেল ভার্ব কেন ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করা হয় সেটা নিয়ে আংশিক আলাপ করেছি। মনে আছে আমি বলেছিলাম যে আহ, একজন বলে কোচিং সেন্টার কই আপনার? এটাই আমার কোচিং সেন্টার ভাইয়া। আমার কোচিং নাকি সাতক্ষীরায়। ওরে আল্লাহ। নো, আমি আগে যখন সাইফার্সে পড়াতাম তখনকার কথা বলছি। আমি সাইফার্সের ডিরেক্টর ছিলাম, কোর্স ডিরেক্টর। তো নিজে প্রতিষ্ঠান করার কোনো ইচ্ছা নেই। সো গতদিন আমি বলেছিলাম যে প্রত্যেকটা মডেলের একটা করে সেমি মডেল ফর্ম আছে। মনে আছে যে কেন আমরা মডেলের পরে বি ভার্ব ব্যবহার করি? কারণ প্রত্যেকটা মডেলের পরে মধ্যে একটা করে কি আছে? সেমি মডেল ফর্ম আছে। অর্থাৎ আমরা যখন বাইরে ভাই, আমি তো পাগল হয়ে যাচ্ছি। ধরো কিছু মালকে ক্লাস থেকে বের করে দিই, তারপর দেখতেছি ক্লাস শুরু করতেছি, জাস্ট ওয়েট। এগুলো আর ভবিষ্যতে কোনোদিন লাইভ ক্লাস। সাউন্ড আছে কয়েকটারে ক্লাস থেকে বের করে দিছি, এবং আগামীতে যারা উল্টাপাল্টা প্রশ্ন করবে সবগুলোর ক্লাস থেকে বের করে দিবা। আমাকে আমাকে যেন বারবার না বলতে হয়, এবং এমন ভাবে বের করে দিবে যাতে আগামী কোনো ক্লাসে অ্যাটেন্ড না করতে পারে, ভিডিও দেখে দেখে ক্লাস করুক। একটু আর প্রশ্ন করবে, ভাই আপনার বউয়ের নাম কি? বউয়ের ছবি দেখান। সো আমরা গতদিন আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা মডেলের একটা করে সেমি মডেল ফর্ম আছে, একটা বড় ফর্ম রয়েছে। যেমন শ্যাল উইলের ক্ষেত্রে আমরা বলেছিলাম বি গোয়িং টু, এবং এগুলো নিয়ে আমি ওভারভিউ আকারে আলোচনা করেছি। দেখেন সেম জিনিসটা লেখা আছে, বৃষ্টি হবে, বৃষ্টি হতে পারে, এবং বৃষ্টি হলেও হতে পারে। মডেলগুলো একটা বিশেষ অর্থ প্রকাশ করে। এবং সাধারণত আমাদের সমস্ত ইংরেজির প্রস্তুতিই থাকে এক ধরনের পরীক্ষা কেন্দ্রিক। আর মেন আমরা বিসিএস এমসিকিউ দাগাবো। সো সেই এমসিকিউ দাগানোর উপর আমাদের ফোকাস থাকে, ফলে আমরা কিন্তু ইংরেজি শেখা থেকে এক ধরনের বঞ্চিত হই। আমি বলেছি যে ট্রান্সলেশনের প্রধান ফ্যাক্টর হচ্ছে, ল্যাঙ্গুয়েজ লার্নিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে যে আপনি কারেক্টলি টেন্স ইউজ করতে পারেন কিনা, ভয়েস এবং মডেল ইউজ করতে পারেন কিনা। কারণ প্রাথমিক অর্থে আমরা যতগুলো বাক্য ব্যবহার করি, সেই বাক্যের সূক্ষ্ম পরিবর্তন হোক আর সূক্ষ্ম অর্থের পরিবর্তন হোক, মূলত টেন্স এবং ভয়েস এবং মডেল এইগুলো কেন্দ্রিকই আসলে হয়ে থাকে। অর্থাৎ এইগুলো যদি আপনি কারেক্টলি ইউজ করতে পারেন, আপনার স্পোকেন রিটেন বলেন আর যে অংশই বলেন, ওভারঅল দ্য ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনার কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনার তেমন কোনো প্রবলেম হবে না। সো এইটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে না, এটা আমার শুধু এমসিকিউ এর জন্য পড়তে হবে, তাহলে দিস ক্লাস ইজন্ট ফর ইউ। এটা হচ্ছে শেখার জন্য, আপনার হচ্ছে ভাষার ফাউন্ডেশন লেভেলে ডেভেলপ করার জন্য। এখানে অনেক সূক্ষ্ম বিষয় আছে যেটা আমাদেরকে মন দিয়ে শিখতে হবে। মানে জাস্ট এক্সামের জন্য শিখলে এখানে কোনো লাভ হচ্ছে না আজকের ক্লাসে। কারণ হচ্ছে ইন একাডেমিক রাইটিং দের ইজ সামথিং কল হেজিং ল্যাঙ্গুয়েজ। আই মিন আমরা যেটাকে বলি
অনিশ্চয়তার ভাষা। হ্যাঁ, আমরা পৃথিবীর সবকিছু নিয়ে নিশ্চয়ই থাকি না, আমরা নিশ্চয়তা দিতে পারি না যে whether it is going to happen or not. So that's why we use hazing language in any kind of academic writing like IELTS, BCS or any kind of exams we're attending. So সবগুলো এক্সামেই আমরা এই হেজিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, এবং এই জন্য আপনি যদি একটু ভুলভাবে প্রয়োগ করেন তাহলে অর্থের বদল ঘটে যেতে পারে। আমরা সাধারণত বলেছি যে শ্যাল উইল আমরা ব্যবহার করি ভবিষ্যতের নিশ্চয়তা নির্দেশ করতে। এখন বাংলাদেশে একটা কথা আছে যে শ্যাল উইল সব জায়গায় ব্যবহার করা যাবে কিনা। একটা জিনিস মনে রাখতে হবে যে একটা দেশে আপনি যতই যা কিছু বলেন, তিন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজের থাকে। একটা হচ্ছে যে এলিট ক্লাস বা স্ট্যান্ডার্ড ক্লাস, যেটাকে আমরা প্রমিত বলি, একটা প্রমিত ভাষা থাকে, এবং একটা হচ্ছে সেমি প্রমিত থাকে, যারা আমরা একই সাথে আঞ্চলিক ভাষা ব্যবহার করি এবং একই সাথে প্রমিত ভাষা ব্যবহার করি। তাদের মাঝে মাঝে তারা সেমি ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে। কিরকম? যেমন বাংলা ভাষায় কোনো বলতেছি বলে শব্দ নেই, ঠিক আছে, করতেছি বলে কোনো শব্দ নেই, আসতেছি বলে শব্দ নেই, ঠিক আছে, বাট এই শব্দগুলো কোথা থেকে আসলো? দেখেন, এটার প্রমিত ভাষা হচ্ছে, সাধুতে যদি বলি আমরা আসতেছি, এটার জায়গায় হবে আসিতেছি, বলিতেছি, অথবা বলছি। আমি বলছি না, ভালোবাসতেই হবে, তো বলছি, করছি, আসছি। এটা হচ্ছে প্রমিত ভাষা। অর্থাৎ আপনি ওয়েদার, আপনাকে চলিত প্রমিত লিখতে হবে, অথবা যেটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ আছে, আই মিন সাধু ভাষায় লিখতে হবে। সো সেটা হচ্ছে বাংলার প্রমিত ভাষা। এই প্রমিতটা হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, যেটা মানুষ হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে অথবা দেশের যে প্রাতিষ্ঠানিক নিয়ম হিসেবে ব্যবহৃত হয়, এবং এটা মূলত বলে কারা? যারা ভাষার দিক থেকে এলিট, ঠিক আছে, আপার ক্লাস ভাষার দিক থেকে, এবং ভাষার দিক থেকে যারা লোয়ার ক্লাস অ্যাকর্ডিং টু ল্যাঙ্গুয়েজ সোশিও লিঙ্গুইস্টিক্স, তাদের ল্যাঙ্গুয়েজটা এক ধরনের আলাদা হয়ে থাকে। ফলে আপনি যদি ইংরেজি ভাষার দিক দিয়ে চিন্তা করেন, ইংরেজি ভাষার একজন দোকানদার যেভাবে কথা বলবে, ঠিক ইংরেজি ভাষার একজন প্রফেসর সেম ল্যাঙ্গুয়েজে কথা বলবে না, যদিও দুইটা একই ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ল্যাঙ্গুয়েজেরও ক্লাস আছে, এটাকে সোশিও লিঙ্গুইস্টিক ক্লাস বলে, ভাষার ক্লাস, শ্রেণী আছে। ফলে আপনার যদি কোনো গ্রামার বইয়ে লেখা থাকে যে এই গ্রামারটা হচ্ছে শ্যালোই সবখানে ব্যবহার করা যাবে, ওকে, ব্যবহার করা যাবে, কিন্তু কোথায় ব্যবহার করা যাবে এবং যাবে না, তখন এই প্রশ্নটা চলে আসে। আপনি যখনই কোথাও একটা শর্টকাট নেবেন, জানবেন যে এটার একটা ব্যাকড্রপ আছে। প্রত্যেকটা শর্টকাটের একটা বিপর্যয় আছে, যে একটা না একটা জায়গায় এটা কাজ করবে না। ওকে, তো ফর্মাল রিটেন ইংলিশে সবসময় ফার্স্ট পার্সনের সাথে শ্যাল ব্যবহার করা হয়, এবং স- বাকি পার্সনগুলোর সাথে উইল ব্যবহার করা হয়। ফার্স্ট পার্সন বলতে আই শ্যাল এবং আই উইল, এটা হচ্ছে লিখিত ইংরেজিতে। অর্থাৎ আমরা যখন ইংরেজি লিখবো, ফর্মাল বলতে আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন লিখবো, এসওপি লিখবো, বা ইন্টারন্যাশনালি কোনো জায়গায় আমরা লিখবো বা ইউনিভার্সিটিতে লিখবো, তখন আমাকে আই শ্যাল বা উই শ্যাল লিখতে হবে, এবং বাকি ক্ষেত্রে আমরা উইল লিখবো। অর্থাৎ সেকেন্ড এবং থার্ড পার্সনে আমরা উইল লিখবো। কিন্তু স্পোকেন ইংলিশ যেটা আমি বলছি, যে স্পোকেন ইংলিশটা এভাবেও হতে পারে। আপনি যদি বলেন যে আমি বলতেছি, তো কোনো অসুবিধা নেই, এটা কিন্তু আমরা স্পোকেনে প্রায়শ ব্যবহার করে থাকি, কিন্তু এটা আদতে ভাষার কোনো ক্যাটাগরিতে এই জিনিসটা নাই। এটা হচ্ছে সেমি কন্ডাক্টর। আমরা একটা মধ্যবর্তী জায়গা চুজ করেছি, যেখানে আমরা সাধু এবং চলিতকে বলে যে কাস্টমাইজ করে আমাদের মতো করে ব্যবহার করছি। সো এটাকে যদি আপনি বলেন যে এটাও প্রমিত, তাহলে এটা হবে না। হয়তো একদিন প্রমিত হয়ে যাবে, কিন্তু আপাতত এটা প্রমিত নয়। সো সাধারণত আমরা ফার্স্ট পার্সনে শ্যাল, এবং সেকেন্ড এবং থার্ড পার্সনে আমরা উইল ব্যবহার করে থাকি। এটা হচ্ছে ফর্মাল ইংলিশ। আর যদি আপনি নর্মালি সব জায়গায় উইল ব্যবহার করা যাবে, অর্থাৎ থার্ড পার্সনেও ফার্স্ট পার্সনে আই উইল গো দেয়ার, এটাও লেখা যাবে। কোথায় লেখা যাবে? যখন আপনি স্পোকেন ইংরেজি বলবেন বা ইংরেজি মুখে বলবেন, তখন আপনি গ্রামার ভুল করলে বা শ্যাল উইল উল্টাপাল্টা করলেও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? হুম। তো আমি বলেছি যে শ্যাল উইল এবং বি গোয়িং টু একই জায়গায় ব্যবহার করা যেতে পারে। কিরকম? আমি যদি বলি যে আই শ্যাল ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, একটু ভালো করে বুঝতে হবে যে এখানে একটু গ্যাঞ্জাম আছে। আই শ্যাল ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট এটা আমরা লিখতে পারি আই এম গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়। এই অক্সিলারিটার নামই হচ্ছে বি গোয়িং টু। আমি গতদিন বলে দিয়েছি, আই এম গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট।
ঠিক আছে, সো দুইটা কিন্তু একই অক্সিলারি ভার্ব, এবং এই শ্যালের যে কাজ, বি গোয়িং টু সেম কাজটা করে। অর্থাৎ এই পর্যন্ত কিন্তু শ্যাল উইল, অনেকে এটা দেখে ফিউচার টেন্স, এটা দেখে হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে করবে, বাট আদতে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়, এটা হচ্ছে যে ফিউচার সিম্পল টেন্স। বি গোয়িং টু এবং শ্যাল একই অর্থ বহন করে, আমি গতদিনে বলেছি। যেমন মাইটের জায়গায় আমরা বলেছি বি লেস লাইকলি টু, মেয়ের জায়গায় বলেছি বি লাইকলি টু, শ্যাল উইলের জায়গায় বি গোয়িং টু, শুডের জায়গায় বলেছি ওয়াট টু, অর্থাৎ প্রত্যেকটা একটা টু যুক্ত ফর্ম আছে। সো যদি আমরা বলা হয় যে আই শ্যাল ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, এটার ভয়েস চেঞ্জ করো, একদম ইজি। এ ব্যাংক অ্যাকাউন্ট উইল বি ওপেনড বাই মি। এখন এটা আমাদের কাছে একদম ইজি, কিন্তু পরীক্ষাতে এটা আসে, কি যেন স্ক্রিন শেয়ার করছে। সো দেখেন, আই এম গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, এটা নিয়ম হচ্ছে সেম। যদি আপনার কোথাও সেমি মডেল থাকে, তাহলে সেমি মডেলটাকে আমাকে মডেলে রূপান্তর করে ভয়েস চেঞ্জ করতে হবে। আই মিন ইজি ওয়ে আর কি, যদিও এটা একবারেই করে ফেলা যায়, বাট আমরা এখানে ধরে নিব বি গোয়িং টু না, এখানে আছে শ্যাল উইল। ঠিক আছে, তো আমরা অ্যাম গোয়িং টু আছে, তাহলে এটা আমরা শ্যালের নিয়মে করবো, অর্থাৎ শ্যাল যেভাবে প্যাসিভ হবে এটাও সেম ওয়েতে হবে। তাহলে এ ব্যাংক অ্যাকাউন্ট, এখানে শ্যাল হলে কি হতো, এখানে শ্যাল বি বা উইল বি হতো, রাইট? উইল বি ওপেনড বাই মি। তাহলে এখানে আমরা শ্যাল উইল যে নিয়মে হবে এটাও সেম নিয়মে হবে। তাহলে উইল থাকলে কি হতো, এইভাবে হতো। তাহলে এখন হচ্ছে অ্যাম গোয়িং টু, তাহলে এই একই নিয়মে হবে, ইজ গোয়িং টু। দেখেন, সেম নিয়মে হবে, অর্থাৎ শ্যাল উইল আমরা যেভাবে করেছি সেইভাবে এটা আমরা সেম ওয়েতে করেছি। এ ব্যাংক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি ওপেন বাই মি, অর্থাৎ এই অ্যাম গোয়িং টু কিন্তু শ্যাল উইলের ইকুয়াল, সমান ইন দ্য ভ্যালু। সো আমরা শ্যাল উইলকে যেভাবে প্যাসিভ করছি, বি গোয়িং টু কে সেম ওয়েতে আমাকে প্যাসিভ করতে হবে। ধরতে হবে এইটাই হচ্ছে শ্যাল উইল, এই ইজ গোয়িং টু হচ্ছে শ্যাল উইলের মতো, দেখেন একই। এ ব্যাংক অ্যাকাউন্ট উইল বি ওপেন বাই মি, এ ব্যাংক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি ওপেন বাই মি, জাস্ট আমরা উইলের জায়গায় বি গোয়িং টু ব্যবহার করেছি। তার মানে হচ্ছে সেমি মডেলগুলো প্যাসিভ করার নিয়ম একই, মডেল যেভাবে প্যাসিভ করতে হবে সেমি মডেল সেম ওয়েতে প্যাসিভ করতে হবে। ওকে, সো সাধারণত ভবিষ্যতে এমন কোনো সাধারণ নিশ্চয়তা প্রদান করতে যে আমি যাচ্ছি, মারিয়া উইল লিভ ইন জানুয়ারি, আই মিন দিস ইজ কোয়াইট 100% শিওর। সো এটা কিন্তু শ্যাল উইল সার্টেনিটি প্রকাশ পায়, অর্থাৎ নিশ্চয়তা প্রকাশ পায় যে আমি আসলেই যাচ্ছি। এবং কোনো কিছু করার ইচ্ছা বা প্রকাশ বা সিদ্ধান্ত নিলে, যেটা হচ্ছে আপনার ইন্টেনশন, আপনি যদি ইচ্ছা প্রকাশ করেন বা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন আপনি কোনো কিছু করবেন, সেক্ষেত্রে আপনি শ্যাল উইলের পরিবর্তে বি গোয়িং টু ব্যবহার করতে পারবেন। কিরকম? দেখেন, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হিয়ার, টুমরো আই এম গোয়িং টু লুক ফর সামওয়্যার এলস টু স্টে। সো আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি বা আমার ইচ্ছা প্রকাশ করেছি যে আমি আসলে এখানে থাকবো না, আমি অন্য কোথাও চলে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা শ্যাল উইলের পরিবর্তে বি গোয়িং টু ব্যবহার করি, অর্থাৎ কোনো কিছু করার ইচ্ছা প্রকাশ বা সিদ্ধান্ত নিলে আমরা গোয়িং টু ব্যবহার করতে পারি। এবং এখানে একটা মজার বিষয় আছে যে আগে থেকে এটা সেন্স করা যায়। যেমন আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হিয়ার, ধরেন আপনার প্রেমিকার সাথে আপনার একটা গ্যাঞ্জাম হয়েছে, তো সে তো অটোমেটিক্যালি এসে বললো আমি এখানে থাকতে চাই না, তো অটোমেটিক্যালি এটার ভেতরে বোঝা যাচ্ছে যে সে অন্য কোথাও থাকতে চায়। ধরেন হচ্ছে যে কারোর একটা বাচ্চা হবে, প্রেগন্যান্ট, তো সে তার হচ্ছে বাম্প হয়েছে, আই মিন পেট যে ফুলে ওঠে বাচ্চা হওয়ার আগে, তো ওটা দেখেই বোঝা যাচ্ছে যে একটা নতুন বাচ্চা আসছে। সো কোনো কিছু যদি দেখে বোঝা যায় যে এটা ঘটতে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে তখন আমাকে বি গোয়িং টু ব্যবহার করতে হবে। অর্থাৎ কোনো কিছু যদি অগ্রিম বোঝা যায় যে এটার ফলে এটা হতে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা বি গোয়িং টু ব্যবহার করি। যেমন দ্য স্কাই ইজ ক্লাউডি, তাহলে আকাশ হচ্ছে মেঘাচ্ছন্ন, সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে ইট ইজ গোয়িং টু রেইন। বোঝা গেছে? তাহলে কোনো উপাদান দেখে যদি বোঝা যায় যে এর পরে কি হতে যাচ্ছে, অনুমান করা যায়, তাহলে আমরা বি গোয়িং টু ব্যবহার করি। ঠিক আছে, আমি ক্যানের উদাহরণ গতদিনে আমি বুঝিয়ে দিয়েছি।
তো বি গোয়িং টু এটা একটা বিশেষ ব্যবহার, এবং ফিউচারকে তিনভাবে ব্যবহার করা যেতে পারে। একটা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যেতে পারে, এবং আমরা সে একটু পরে দেখবো, সেটা আসবে। ফিউচার টেন্সকে তিনটা ওয়েতে ব্যবহার করা যেতে পারে, একটা বি গোয়িং টু দিয়ে, একটা শ্যাল উইল দিয়ে, এবং একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে। সরাসরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার অর্থে ব্যবহার করা যায়, ঠিক আছে। স্ট্রাকচারটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, কিন্তু অর্থ দিবে ফিউচার টেন্সের, অর্থাৎ ভবিষ্যতের নিশ্চয়তা বা অনিশ্চয়তা প্রকাশ পাবে। সো গতদিন আমরা ক্যান নিয়ে আলোচনা করেছি, মে নিয়েও আলোচনা করেছি। অনুমতি কিভাবে নিতে হয়, কোনটা ফর্মাল অনুমতি কোনটা ইনফর্মাল, সেটা আমরা এখানে দেখেছি। মে মাইট পর্যন্ত আমরা করেছি। ইউজ টু আমরা পড়েছি, মনে আছে যে কোনো কিছুর অতীতের অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি। সাধারণত এমন কোনো অভ্যাস যদি থাকে, আমি কিন্তু জাস্ট রিভিউইং দ্য প্রিভিয়াস ক্লাস, আগের ক্লাসকে রিভিউ করছি, নতুন কিছু শেখাচ্ছি না। সো অতীতের অভ্যাস বোঝাতে যে যখন তা বর্তমানের সাথে তুলনা করা হয়, মানে অতীতে কোনো কিছু ছিল এখন নেই, তাহলে কি হবে, ইউজ টু ব্যবহৃত হয়। এবং অতীতের অভ্যাস যা এখন থাকতেও পারে নাও থাকতে পারে, মানে এটা ক্লিয়ার নয়, সেক্ষেত্রে আমরা উড ব্যবহার করি। তাহলে ইউজ টু ব্যবহার করলেই অভ্যাসের পরিবর্তন বোঝায়, যে এখন বর্তমানে এটা নেই। ঠিক আছে, দেখেন এখানে অতীতের কোনো অভ্যাস ছিল না কিন্তু এখন আছে, মানে অতীতে কোনো অভ্যাস ছিল না। আপনাকে মনে রাখতে হবে যে কোনো কিছু হওয়ার জন্য যে নিয়ম প্রয়োজন, কোনো কিছু না হওয়ার জন্য সেম নিয়ম প্রয়োজন। অর্থাৎ আমি বলেছি শব্দহীনতাও এক ধরনের শব্দ, নিঃশব্দ এক ধরনের শব্দ। এই জন্য নিঃশব্দ মানে নেই শব্দ, ওর সাথে শব্দটা ব্যবহার করা হয়েছে, এটাও এক ধরনের সাউন্ড। ঠিক আছে, তাহলে অতীতে যদি অভ্যাস ছিল বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি, এবং অভ্যাস ছিল না কিন্তু এখন আছে এরকম বোঝাতে আমরা ডিড নট ইউজ টু অথবা ইউজ নট টু ব্যবহার করি। অর্থাৎ ইউজ টু এর দুইটা পাস্ট নেগেটিভ ফর্ম আছে, একটা হচ্ছে ডিডেন্ট ইউজ টু আর একটা হচ্ছে ইউজ নট টু। আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। সো আমি আগে ধূমপান করতাম না, এখন করি। আই ডিডেন্ট ইউজ টু স্মোক বাট নাও আই ডু। অর্থাৎ অতীতে যদি কোনো অভ্যাস ছিল না কিন্তু এখন আছে এরকম বোঝাতে আমরা ডিড নট ইউজ টু বা ইউজ নট টু ব্যবহার করি। ঠিক আছে, এখন ইংরেজিতে কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন ইউজ টু আমরা যখন মডেল হিসেবে ব্যবহার করি তখন একটা বিশেষ অর্থ প্রকাশ পায়। সে অর্থটা কি? সে অর্থটা হচ্ছে যে অতীতের একটা অভ্যাস যেটা বর্তমানে পরিবর্তিত হয়েছে। তো ইংরেজিতে এই মডেল ইউজ টুর মতো আরেকটা স্পেশাল এক্সপ্রেশন আছে। স্পেশাল এক্সপ্রেশন কারা? যাদের একসাথে ব্যবহার করলে একটা বিশেষ ধরনের অর্থ প্রকাশ পায়। অর্থাৎ সাধারণত তাদেরকে একসাথে ব্যবহার করা হয়, আমরা এটাকে বলি ক্লোকেশন। অর্থাৎ একসাথে ব্যবহার করলে তারা একটা বিশেষ ধরনের অর্থ প্রদান করে। এখন সাধারণত ইউজ টু নামে একটা মডেল যেমন আছে, এরকম একটা এক্সপ্রেশন রয়েছে বি ইউজ টু বা গেট ইউজ টু। ঠিক আছে, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে টু হচ্ছে দুইভাবে ব্যবহৃত হতে পারে। টু হচ্ছে দুইভাবে ব্যবহৃত হতে পারে। একটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার, আর একটা হচ্ছে প্রেপোজিশন। আমরা জানি যে প্রিপোজিশনের পরে সবসময় নাউন বসে। প্রত্যেকটা পার্ট অফ স্পিচের একটা নির্ধারিত পজিশন রয়েছে, এবং তারা ওইখানে ছাড়া অন্য কোথাও ব্যবহৃত হয় না। অর্থাৎ প্রিপোজিশনের পরে সবসময় নাউন বসে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে আমরা বুঝবো কি করে যে এই টুটা প্রিপোজিশন নাকি এই টুটা ইনফিনিটিভের মার্কার? তো ইনফিনিটিভ মানে কি ভাই? বলে দিয়েছি, ভার্বের বেস ফর্ম। অর্থাৎ আই ইউজ টু ডু দ্য ওয়ার্ক। এখানে যে টুটা ব্যবহৃত হয়েছে সেই টুটা হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ এরপরে যে ভার্বটা হবে সেটা হচ্ছে বেস ফর্ম। এবং এই যে লুক ফরওয়ার্ড টু, এই লুক ফরওয়ার্ড টুতে দেখেন, এই লুক ফরওয়ার্ড টুতে যে টুটা রয়েছে এই টুটা হচ্ছে প্রেপোজিশন। এবং এই জন্য এরপরে যদি আমরা কোনো ভার্ব ব্যবহার করতে চাই সেই ভার্বটা অবশ্যই নাউন হবে। এবং ভার্বকে নাউন করার নিয়মটা হচ্ছে ভার্বের সাথে আইনজি যুক্ত করা। জিরান মানে কি? ভার্ব টু নাউন। এবং নাউনটা করতে হয় কি করে? ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ কিছু এক্সপ্রেশন আছে যে এক্সপ্রেশনগুলোতে টু ব্যবহৃত হলে সেই টুটা প্রেপোজিশন আকারে ব্যবহৃত হয়। এখন আপনাদের কথা থাকতে পারে, তাহলে আমরা বুঝবো কি করে এটা প্রেপোজিশন নাকি এটা ইনফিনিটিভ? এখানে বোঝার নিয়মটা হচ্ছে যে এই স্পেশাল ফ্রেজগুলোতে, অর্থাৎ যেখানে টু প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয় সেই ফ্রেজগুলো মনে রাখা।
কারণ হচ্ছে এই ফ্রেজগুলোর সংখ্যা খুবই কম। যেমন গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এই যেগুলো আছে এই তালিকা আমরা রাইট ফর্ম ভার্বের ক্লাসে পাবো। এবং মনে রাখতে হবে যে এই এক্সপ্রেশনগুলোতে টু মূলত প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এই কারণে এখানে টু থাকা সত্ত্বেও এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, কারণ টু যখন প্রেপোজিশন আর প্রেপোজিশনের পরে তখন নাউন বসবে, কিন্তু টু যখন ইনফিনিটিভের মার্কার তখন এরপরে ইনফিনিটিভ অর্থাৎ বেস ফর্ম বসবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। সো 98% ক্ষেত্রেই টু হচ্ছে ইনফিনিটিভ মার্কার। শুধুমাত্র টু এর পরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে বুঝতে হবে, বা টু এর পরে যদি নাউন থাকে তাহলে বুঝতে হবে যে টু হচ্ছে প্রেপোজিশন। যেমন আই এম গোয়িং টু স্কুল, দেখেন টু এর পরে নাউন আছে, টু এর পরে স্কুল শব্দটা কিন্তু নাউন, অর্থাৎ আমরা জানি যে প্রেপোজিশনের পরে নাউন বসে, সুতরাং নিশ্চিত করে বলতে পারি যে টু হচ্ছে এখানে প্রেপোজিশন। কিন্তু এখানে দেখেন টু এর পরে ভার্বের বেস ফর্ম আছে, তো ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে এটা বেস ফর্মের চিহ্ন বা ইনফিনিটিভের মার্কার বা কৃত প্রত্যয়ের চিহ্ন, আমরা জানি তো এটা ধাতু চিহ্ন বলে অনেককে অনেক জায়গায়। তো সেই চিহ্নটা এখানে আছে, দুইটা দেখতে একই রকম, এই জন্য ডিস্টার্ব হয়ে গেছে, বিপদ হয়ে গেছে। এন্ড গ্রামার জিনিসটা এরকমই। সো দেখেন আমরা যে ইউজ টু ব্যবহার করি সেই ইউজটা কিন্তু শুধু ইউজ টু, এর আগে কিছুই নাই। কিন্তু যদি ইউজ টুর আগে বি ইউজ টু থাকে তাহলে মনে রাখতে হবে এরপরে জিরান্ড হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। বি ইউজ টু এবং গেট ইউজ টু এই দুইটার অর্থ কিন্তু আলাদা। ইউজ টু মানে হচ্ছে অতীতে কোনো কিছু করতেন এখন করেন না, কিন্তু বি ইউজ টু বা গেট ইউজ টু এর মানে হচ্ছে অভ্যস্ত হয়ে যাওয়া, কোনো কিছুতে অভ্যস্ত হয়ে যাওয়া, কোনো কিছু না করে থাকতে না পারা। ঠিক আছে? সো জন ইজ ইউজ টু স্মোকিং, তখন মানে কি জন হচ্ছে যে অভ্যস্ত হয়ে গেছে, অনেকে ড্রাগ এডিক্টেড হয়ে যায় না, সো এটা হচ্ছে এডিক্টেড টু, এরকম আর কি। অভ্যস্ত হয়ে যাওয়া অর্থে আমরা বি ইউজ টু বা গেট ইউজ টু ব্যবহার করি। তাহলে জন ইজ ইউজ টু সুইমিং এভরিডে, মানে সে হচ্ছে অভ্যস্ত হয়ে গেছে। অভ্যস্ত হয়ে যাওয়া এখানে মিনিং আমরা বলে দিয়েছি। জন গট ইউজ টু সুইমিং এভরিডে। সো গেট ইউজ টু এর পরে দেখেন ভার্বটা কিন্তু আমরা আইএনজি যুক্ত করেছি। সো এই নিয়মটা বারবার মনে রাখতে হবে যে সাধারণ ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু বি ইউজ টু বা গেট ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এবং দুইটার মিনিং কিন্তু এক নয়। একটা হচ্ছে অতীতের অভ্যাস বুঝাতে ব্যবহৃত হয়, যে যেটা আপনি করতেন কিন্তু এখন করেন না এরকম। আরেকটা হচ্ছে অভ্যস্ত হয়ে যাওয়া, অভ্যাস আর অভ্যস্ত হয়ে যাওয়া এক না, কাছাকাছি জিনিস কিন্তু একই নয়। যেটাতে আপনি এডিক্টেড এরকম অর্থে আসলে বি ইউজ টু বা গেট ইউজ টু ব্যবহৃত হয়, যে আমি এটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। আশা করি আমি বুঝাতে পেরেছি। সো এখানে এনাফ এক্সাম্পল দেয়া আছে। দেন আমরা হচ্ছে শুড বা অট টু, আমরা বলেছি প্রত্যেকটা মডেলেরই একটা সেমি মডেল আছে। তো শুডের সেমি মডেলটা হচ্ছে ওয়াট টু। এই শুডের প্রধান কাজ হচ্ছে যে কোনো কিছু করা উচিত, এই অর্থে শুড ব্যবহৃত হয়। এবং এখানে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, শুড দ্বারা এমন সব উপদেশ দেয়া হয় যেখানে আগে থেকে ধরে নেওয়া হয় যে যে উপদেশ আপনি দিচ্ছেন সেটা সাধারণত মানুষ করবে না। ওরে বাবা, প্রত্যেকটা ভাষার একটা মজা আছে, মানে প্রত্যেকটা মডেলে একটা মজা আছে, কারণ এখানে সূক্ষ্ম মিনিং এর পরিবর্তন হলেই মডেল পাল্টে যাবে। এইটা হচ্ছে যারা ইন্টারমিডিয়েটে পড়েন তাদের বেশি হয়। কিরকম? ধরেন একজন অসুস্থ, তার মেডিসিন নেওয়া উচিত, এর ইংরেজি কি হবে? সবাই দেখবেন ওখানে আপনার একটা স্পেশাল ফ্রেজেস এর উপরে একটা 5 নম্বরের কোশ্চেন আছে, 5 মার্কের, এবং সেই 5 মার্কের কোশ্চেনের মধ্যে শুডও থাকে, হ্যাড বেটারও থাকে। তো তখন স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়, শুড ব্যবহার করব নাকি হ্যাড বেটার ব্যবহার করব, নাকি অন্য কিছু ব্যবহার করব, নাকি মাস্ট ব্যবহার করব। সবগুলো কিন্তু কাছাকাছি অর্থ। তার মানে এখানে একটা ছোট্ট প্যাচ আছে, জিলাপির প্যাচ। তো আমাদের এই জন্য এই জায়গায় এখানে মনোযোগ দিতে হবে যে কোন জায়গাটা আসলে কি প্যাচ। ওকে? সো সাধারণত কোনো কাজ করা উচিত এরকম বোঝাতে আমরা শুড ব্যবহার করি। যেমন প্রত্যেককে তার দেশকে ভালোবাসা উচিত, কিন্তু আদতে বাসে কিনা আমি জানি না, সুযোগ পাইলে সবাই দেশ বেঁচে দেয়। সো রিকমেন্ডেশন, সুপারিশ বা উপদেশ বা বাধ্যতা নির্দেশ করতে শুড ব্যবহৃত হয়। করা উচিত এই এমন বাধ্যতা যেটা আপনি বলছেন কিন্তু কেউ করবে না।
তো মারিয়া শুড গো অন এ ডায়েট, মারিয়ার ডায়েটে যাওয়া উচিত, মানে বাস্তবে সে যাচ্ছে না। বক্তা কোনো কাজ ঘটার প্রত্যাশা করে, অর্থাৎ এক্সপেকটেশন বোঝায়, তখন আমরা শুড ব্যবহার করি। আপনি যদি এক্সপেক্টেড হয়, এক্সপেক্ট করেন কারোর কাছ থেকে কিছু, যে আমি মনে করি যে এটা হওয়া উচিত, আমি মনে করি তার কালকে আসা উচিত, আমি এরকম বলি না? তো সেক্ষেত্রে এই যে উচিত কথাটা তো অলরেডি আছে, তো উচিত থাকা মানেই শুড ব্যবহৃত হবে। ইট শুড রেইন টুমরো, আগামীকাল বৃষ্টি হওয়া উচিত। ওকে। দেন শুড মানে হচ্ছে সাধারণভাবে কোনো কাজ করা সঠিক হবে বা উচিত হবে এরকম বোঝাতে আমরা শুড ব্যবহার করি বা অট টু ব্যবহার করি, একই জায়গায় ব্যবহৃত হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে শুড এবং হ্যাড বেটার একই জায়গায় ব্যবহৃত হয়, উইথ এ স্লাইট চেঞ্জ অফ মিনিং। এমন কোনো ঔচিত্য যদি বোঝায় যেটা না করলে আপনি বিপদে পড়বেন। কি বলেছি? এমন কোনো ঔচিত্য যদি বোঝায় যেটা না করলে আপনি কি করবেন? বিপদে পড়বেন। যেমন আপনার জ্বর হয়েছে, তাহলে আপনার এখন ওষুধ খাওয়া উচিত। এখন দেখেন যদি ওষুধ না খান তাহলে কিন্তু জ্বর ভালো হবে না, মানে এটা বেড়ে যাবে। তার মানে যেখানে আপনার যদি কোনো ব্যাকড্রপ থাকে, অর্থাৎ এমন কোনো ঔচিত্য আছে যেখানে একটা শর্ত আছে, যেটা না করলে আপনি একটা বিপদ হওয়ার আশঙ্কা আছে, সেক্ষেত্রে আপনি শুড নয় হ্যাড বেটার ব্যবহার করবেন। যেমন আপনাদের আছে না, পোস্ট ডিলিট করেন না হলে সমস্যা হবে। তার মানে এই যে আমরা এখানে না হলে সমস্যা হবে একটা আমরা কি করছি, থ্রেড দিয়ে রাখছি, তাই না? তাই না? তার মানে পোস্ট যদি ডিলিট করেন তাহলে এটার ইংরেজি হচ্ছে ইউ শুড ডিলিট দ্য পোস্ট, মানে ডিলিট করা উচিত। আর যখনই বলছেন না হলে সমস্যা হবে, তার মানে কি, দেয়ার ইজ এ থ্রেট, কোনো কাজ না করলে সমস্যায় পড়বেন, সেক্ষেত্রে শুড ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে হ্যাড বেটার ব্যবহার করতে হবে। এবং ইন্টারমিডিয়েটের যে বললাম একটা ফ্রেজেস অ্যান্ড স্পেশাল ফ্রেজেস এর ইউজ আছে, সবচেয়ে জটিল পয়েন্ট হচ্ছে এইটা, যে কোথায় আপনি শুড এবং কোথায় হ্যাড বেটার, দুটোর অর্থই উচিত এক ধরনের। তাহলে সাধারণ অর্থে কোনো কাজ করা সঠিক হবে বা উচিত এরকম বোঝাতে আমরা শুড ব্যবহার করি। কিন্তু এমন কোনো কাজ যেটা না করলে আপনার কোনো একটা কিছু হওয়ার আশঙ্কা আছে, কোনো একটা বিপদ হওয়ার আশঙ্কা আছে, কোনো একটা সমস্যা হওয়ার আশঙ্কা আছে, বা কোনো কিছু মিস করার আশঙ্কা আছে, তাহলে আমরা হ্যাড বেটার ব্যবহার করি। যেমন ইউ হ্যাড বেটার ডিলিট দ্য পোস্ট, তখন আর এই না হলে সমস্যা হবে এটা লেখা লাগবে না, এর মানেই হচ্ছে যে পোস্ট ডিলিট করেন না হলে সমস্যা হবে। এর ইনার মিনিংটা এরকমই। সো ইউ হ্যাভ এ হাই ফিভার, ইউ হ্যাড বেটার কনসাল্ট এ ডক্টর, তো আপনার একটা ডক্টর কনসাল্ট করা উচিত। এর ইনার মিনিং কি? যখনই হ্যাড বেটার আছে তখন এর মানে বুঝায় যে যদি ডাক্তার কনসাল্ট না করেন আরো কিন্তু জ্বর বাড়তে পারে বা কোনো একটা সমস্যা হতে পারে। কিন্তু এটা হচ্ছে ইনার মিনিং, যেটা বাইরে লেখা থাকবে না। বাইরে লেখা থাকবে তোমার ডাক্তার দেখানো উচিত, তোমার তো অনেক জ্বর, শীঘ্রই ডাক্তার দেখাও, এরকম আমরা বলি। সো এমন কোনো কাজ করা উচিত যে কাজ না করলে আপনি সমস্যায় পড়বেন, সেক্ষেত্রে শুড ব্যবহার করা যাবে না, শুডের পরিবর্তে কি ব্যবহার করতে হবে? হ্যাড বেটার। আশা করি এটা প্রথম শিখলেন, কারণ এভাবে কোনো জায়গায় দেয়া নাই, খুব একটা জায়গায় আমি দেখি নাই, কোনো বইই দেখি নাই, ইন্টারের বইগুলোতে দেখলাম। সো হোয়াট এভার। দেন আমাদের যেটা আসে সেটা হচ্ছে মাস্ট। মাস্টের ব্যবহার এখানে দেয়া আছে, আপনাদের এটা পড়তে হবে এবং আমি এখানে দিয়ে দিই হ্যাভ টু এবং মাস্ট। দেখেন মাস্টেরও কিন্তু আমরা বলেছি যে প্রত্যেকটা মডেলের একটা কি আছে, সেমি মডেল। তার মাস্টের সেমি মডেল কি? হ্যাভ টু, হ্যাজ টু। আর পাস্টের ক্ষেত্রে হ্যাড টু, কারণ মাস্ট নিজে পাস্টেও ব্যবহৃত হতে পারে। সো মাস্টের তিনটা সেমি মডেল, একটা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু। যদি মাস্টকে আমরা প্যাসিভ, সরি, পাস্ট টেন্সে ব্যবহার করি, যে তোমার এখানে যাওয়া উচিত ছিল, সরি উচিত না, আহ, বাধ্যবাধকতা ছিল, তোমার এখানে যাওয়া বাধ্যবাধকতা ছিল, যাওয়া যাওয়া বাধ্যতামূলক ছিল, তাও যাও নাই, তোমার এখানে আহ, যেতেই হতো, এরকম যদি আমরা বলি তখন মাস্ট আমরা পাস
পাস্ট পাস্ট অর্থে আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ পাস্ট ইম্পর্টেন্সে আমরা ব্যবহার করতে পারি। সো আপনারা এটা জানেন যারা ন্যারেশন পড়েছেন, কিছু জায়গায় মাস্টকে হ্যাড টুতে রূপান্তর করতে হয়, কিছু জায়গায় করতে হয় না, রাইট? তো কোথায় করতে হয় এবং কোথায় করতে হয় না, কোথায় কোন অর্থ দেয়, যার কারণে মাস্ট হ্যাড টু হয়ে যেতে পারে, রাইট? পড়েছেন না এটা, যে মাস্ট হচ্ছে পরিবর্তিত হয়ে মাঝে মাঝে হ্যাড টুতে রূপান্তরিত হয়, কিছু জায়গায় হয় না। তার মানে মাস্ট এবং হ্যাড টু, হ্যাভ টু, এই দুটো কিন্তু ইকুয়াল। কোথায় কোন অর্থে, যে একটা হচ্ছে সেমি মডেল, একটা হচ্ছে মডেল। ওকে, তো উপরে আমি আলাদা করে ব্যবহার দিয়েছি, এখানে মূল ব্যবহারটা সংক্ষেপে করে দিয়েছি। দেখেন হ্যাভ টু হচ্ছে যে প্রাতিষ্ঠানিক কোনো আইন, যেটা আপনি করতে বাধ্য, অর্থাৎ এটার একটা আউটার ফোর্স আপনার উপর কাজ করবে, একটা প্রাতিষ্ঠানিক আইন আপনার উপর কাজ করবে। যদি কোনো প্রতিষ্ঠান বা কেউ আপনার উপর কোনো কিছু আরোপ করে এবং আপনি সেটা করতে বাধ্য থাকেন, তাহলে হ্যাভ টু ব্যবহৃত হয়। এটি একটি ল হতে পারে, এটি একটি পলিসি হতে পারে, একটা দায়িত্ব হতে পারে, বা একটা ট্রুথ হতে পারে। সাপোজ আপনি কোনো একটা স্কুলে পড়েন, সো স্কুলের ওই ক্ষমতা আছে যে সে আপনাকে নিয়ন্ত্রণ করবে যখন আপনি স্কুলের ভেতরে থাকবেন। সো সে যদি বলে আপনাকে ড্রেস পরে আসতে হবে, তাহলে এটা কে আরোপ করেছে? এটা একটা প্রতিষ্ঠান, একটা স্কুল আপনার উপর আইন হিসেবে আরোপ করেছে, পলিসি হিসেবে আরোপ করেছে, ল হিসেবে আরোপ করেছে। ঠিক আছে? অর্থাৎ কোথাও যেতে গেলে আপনাকে যদি আইন মানতে হয় কোনো একটা প্রতিষ্ঠানের, সেই আইনের ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করি। অর্থাৎ প্রত্যেকটা মডেল অর্থ একই রকম হলেও, বাংলা অর্থ একই হলেও, ইংরেজিতে ব্যবহার কিন্তু আলাদা। এবং আবারও বলছি, যখনই আলাদা কোনো শব্দের প্রয়োজন হয়, যেমন আমার যদি মাস দিয়ে সব কাজ চলে যেত, তাহলে হ্যাভ টু এর কোনো দরকার ছিল না। আলাদা করে আমরা কেন এটা আবার আনলাম? তার মানে দুইটার ভেতরে আলাদা কোনো পার্থক্য আছে, এবং যেটা আলাদা আলাদা অর্থ প্রদান করে, কিন্তু বাংলা অর্থ আবার দুটার একই। এই জন্য হচ্ছে সেকেন্ড লাইন, মানে আমাদের মূল ভাষা যেটা আমরা জানি, সেটা এক ধরনের ব্যারিয়ার তৈরি করে অন্য একটা ভাষা শেখার ক্ষেত্রে, কারণ আমরা সবসময় বাংলাতেই চিন্তা করি, যার ফলে আমরা ট্রান্সলেট করে যখন করতে যাই তখন আমাদের ভুল হয়ে যায় যে আর কোনটা আমরা ব্যবহার করব। ওকে, সো যদি কোনো প্রতিষ্ঠান বা কেউ আপনার উপর কোনো কিছু আরোপ করে এবং আপনি সেটা করতে বাধ্য থাকেন বা বাধ্য হন, তাহলে হ্যাভ টু ব্যবহৃত হয়, অর্থাৎ হ্যাভ টু বা হ্যাজ টু, যেটা একই জিনিস। আহ, যেমন ইউ ইউ হ্যাভ টু গেট আ ভিসা ইফ ইউ ওয়ান্ট টু গো টু রাশিয়া। সো রাশিয়া, আপনি যদি রাশিয়ায় যেতে চান, সো ইফ ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু গেট আ ভিসা ইফ ইউ ওয়ান্ট টু গো টু রাশিয়া। সো আপনি যদি রাশিয়া যেতে চান, তাহলে আপনার ভিসা নিতে হবে। এখন আপনি যদি নেপালে যেতে চান, তাহলে আপনার আগে থেকে ভিসা নেওয়ার দরকার নেই, অন অ্যারাইভাল ভিসা ছিল, এখন আছে কিনা জানি না। তো তার মানে এক এক ধরনের দেশ এক ধরনের জিনিস আরোপ করে। ঠিক আছে? সো ইউ হ্যাভ টু ওয়ার ইউনিফর্ম, ইউ হ্যাভ টু ওয়ার হেলমেট ওয়াইল ড্রাইভিং ইন দ্য সিটি। সো কেন করতে হবে? কারণ এটা হচ্ছে দেশের আইন। সো যা আউটার কোনো প্রতিষ্ঠানের কারণে আপনি যদি কোনো কিছু করতে বাধ্য হন এবং আপনাকে করা আবশ্যক, যেটা কম্পালসারি বাই দ্য ইনস্টিটিউশনস ল, সেক্ষেত্রে আপনাকে হ্যাভ টু বা মাস, হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করতে হবে, বা হ্যাড টু ব্যবহার করতে হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি বলেন, যে আমার হেলমেট পরতেই হয়েছিল। এবার মাস্ট হচ্ছে সেলফ মেড, অর্থাৎ আপনি নিজেই নিজেকে প্যারা দিচ্ছেন, যেটার ক্ষেত্রে নিজেই নিজেকে কনভিন্স করছেন। এই সকল আইনের ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করি। দেখেন কত সূক্ষ্ম পার্থক্য। আমরা এতদিন কিন্তু জানতাম যে একই জিনিস। যখন আপনি নিজে কিছু করার প্রয়োজন, অবশ্যই প্রয়োজন মনে করেন, এমন ক্ষেত্রে মাস্ট বসে। এটি প্রায়শ আপনার মতামত বা একটি নিয়ম হতে পারে যে আপনি নিজেই তৈরি করতে পারেন। এটি এমন মতামত যেটা হচ্ছে আপনি তৈরি করেছেন, এবং আপনি নিজেই মানতে নিজেকে বাধ্য করছেন। তাহলে মাস্ট আমরা কখন ব্যবহার করি? নিজে যখন কিছু করা অবশ্যই প্রয়োজনীয় এমন মনে করেন, নিজে থেকে আর কি, মানে কেউ আপনার উপর চাপিয়ে দেয় নাই। এটি প্রায়ই আপনার মতামত বা একটি নিয়ম হতে পারে যে আপনি নিজেই তৈরি করেছেন। মানে এটা সবসময় এরকম, আহ এটি আপনার মতামত বা নিয়ম হতে পারে যে আপনি নিজেই তৈরি করেছেন, বা এমন একটি নিয়ম হতে পারে, আরো সহজ করে দিলাম, ইংরেজি নিয়ম বাংলায় আনা খুব কঠিন। সো এটি আপনার মতামত বা এমন একটি নিয়ম হতে পারে যে আপনি নিজেই তৈরি করেছেন। যেমন আজকে অবশ্যই, আজকে হচ্ছে যে আপনার
গার্লফ্রেন্ডের বার্থডে। সো আপনি নিজের উপর সকালে উঠে বললেন যে আজকে অবশ্যই ফেরার সময় তার জন্য একটা কেক কিনে আনতে হবে। তাহলে এই নিয়মটা কে তৈরি করেছে? আপনি তৈরি করেছেন, কারণ না করলে আপনার আজকে খবর আছে, তাই না? তো আই মাস্ট রিমেম্বার টু বাই বার্থডে কার্ড ফর এলিস টুডে। তাহলে আই মাস্ট রিমেম্বার, এই যে আই হ্যাভ টু রিমেম্বার না লিখে মাস্ট কেন লিখতে হলো? বিকজ এই রুল আপনি তৈরি করেছেন। এখন এই রুল যদি আপনার ওয়াইফ তৈরি করে, কারণ ওয়াইফও তো একটা প্রতিষ্ঠান, তাই না? সেই প্রতিষ্ঠান যদি তৈরি করে তাহলে আই হ্যাভ টু, সে যদি বলে দেয় যে আজকে কেক না নিয়ে আসলে তোমার বাড়ি আসলে তোমার হাত পা ভাঙা দেওয়া হবে, সেক্ষেত্রে আপনার ইউ হ্যাভ টু, আই মিন দেন এখানে কিন্তু মাস নয়। তো আমরা কি করে বুঝবো যে এখানে হ্যাভ টু হলো? কারণ আগে থেকে এটা মেনশন করতে হবে যে আপনার আজকে বলে দিছে আজকে বাড়ি ফেরার সময় এটা না নিয়ে আসলে কিন্তু এই করব। তখন বুঝতে হবে যে আপনাকে একটা প্রাতিষ্ঠানিক নিয়মের বেড়া জেলে ফেলানো হয়েছে। যেহেতু আপনি বিয়ে করেছেন, ইউ আর ইন এ ল, ইউ আর এ কন্ট্রাক্ট ল, ইউ আর ইন এ কন্ট্রাক্ট ল। সো কন্ট্রাক্ট অনুযায়ী ইউ আর বাউন্ড টু ডু সো। ওকে। তাহলে মাস্ট আমরা যখন নিজে আইন তৈরি করি এবং সেটা নিজের উপরেই প্রয়োগ করি, নিজে থেকে প্রয়োজন আর্জেন্সি বোধ করি, সেক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করব। আশা করি এই ডিফারেন্স আর জীবনেও ভুলবেন না যে মাস্ট অ্যান্ড হ্যাভ টু দুইটা বাংলা অর্থ একই হতে পারে, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে কিন্তু দুইটা আলাদা। যদি নিজে আইন তৈরি করা হয় এবং নিজে আবশ্যক প্রয়োজনীয় মনে করি তাহলে আমরা মাস্ট ব্যবহার করব। যদি কোনো প্রতিষ্ঠান আমাদের উপর চাপিয়ে দেয় তাহলে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করব। হ্যাভ টু বলতে একই জিনিস, হ্যাভ টু হ্যাজ টু তো একই জিনিস। থার্ড পার্সনে আমরা হ্যাজ টু ব্যবহার করি, মানে হি হ্যাজ টু, আই হ্যাভ টু, রাইট? একই জিনিস কিন্তু। বোঝা গেছে? ওকে। আচ্ছা, কুড এবল টু এটা আমি বুঝিয়ে দিয়েছি। ওয়াট এবং শুড এর সাথে মাস্ট হ্যাড টু এর ব্যবহার। ওকে। এখানে আমরা দেখি তাহলে আমাদের শুড এবং হ্যাভ টু এর সাথে ডিফারেন্স কোথায়। আমরা মাস্ট এবং হ্যাভ টু এর ডিফারেন্স শিখেছি, আমরা শুড এর সাথে কিন্তু হ্যাড বেটার ডিফারেন্স শিখেছি, এবং আমাদের শুড এর সাথে এখন মাস্ট এবং হ্যাভ টু এর ডিফারেন্স জানতে হবে। কারণ প্রত্যেকটার বাংলা অর্থ কাছাকাছি, আমাকে করতে হবে, আমাকে করতেই হবে, আমার করা উচিত, তাই না? সো আমি বলেছি না করলে বিপদ হয়ে যাবে। তো এরকম নানা অর্থে কাছাকাছি অর্থে ব্যবহৃত হয়, এই জন্য আমাদেরকে ডিফারেন্সটা জানা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, ওয়াট এবং শুড এর সাথে মাস্ট এবং হ্যাভ টু এর আরো একটি পার্থক্য আছে এবং এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। মাস্ট এবং হ্যাভ টু ব্যবহার করলে সাধারণত আবশ্যকতা পূর্ণ হচ্ছে বা হবে, মানে আপনাকে অবশ্যই এটা করতে হবে। আপনি এটা ধরেই নিচ্ছেন যে আপনার উপর যে আইন করা হচ্ছে সেই আইন হচ্ছে ম্যান্ডেটরি অ্যান্ড ইজ বাউন্ড বাই দ্য ল। ইজ বাউন্ড বাই কি? বাই দ্য ল। এখন আপনার দেশকে ভালোবাসতে হবে, ইজ ইট বাউন্ড বাই দ্য ল? আপনার কাউকে ভালোবাসতে হবে, এটা কি বাউন্ড বাই ল নাকি? নো। ইউ শুড। তার মানে যখন আপনি শুড ব্যবহার করছেন, আপনি কোনো ধরনের এমন নিয়ম দিচ্ছেন না যেটা আবশ্যক, অর্থাৎ যেটা আপনি আইনত করতে বাধ্য। তাহলে অড বা শুড ব্যবহারের ক্ষেত্রে নিশ্চিত হওয়া যায় না যে আবশ্যকতা পূর্ণ হবে, অর্থাৎ আপনি এটা করবেন এই নিশ্চয়তা আমাদের কাছে নেই। তাহলে অট বা শুডের মাধ্যমে, অট টু বা শুডের মাধ্যমে আমরা এমন কোনো উপদেশ দেই যে উপদেশের ক্ষেত্রে আমরা জানি যে এই উপদেশ পূর্ণ হবে না। ইন্টারেস্টিং না? আমরা ধরেই নিচ্ছি যে এই আইন আমরা যে উপদেশ দিচ্ছি এই উপদেশ সে মানবে না, কিন্তু যখন মাস্ট বা হ্যাভ টু যখন করছি তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমাদের আইন মানতে আমরা বাধ্য। এই জন্য বাধ্য অর্থেই আমরা মাস্ট বা হ্যাভ টু ব্যবহার করি। তাহলে অট এবং অট টু এবং শুডের সাথে মাস্ট এবং হ্যাভ টু ডিফারেন্স হচ্ছে, মাস্ট বা হ্যাভ টু থাকলে ইউ আর বাউন্ড টু ওবে দ্য ল অর ইউ আর বাউন্ড টু ডু ইট। বাট যখন ওয়ার্ড টু বা শুড থাকবে তখন আপনি অবশ্যই বাউন্ড না। তাহলে কোনো টিচার যদি বলে ইউ শুড ডু ইট, মানে এটা অপশনাল, ইউ ক্যান ডু ইট অর ইউ ক্যান নট। বাট যখন বলবে যে ইউ হ্যাভ টু ডু ইট তখন ইউ আর বাউন্ড টু ডু ইট। না করলে আপনার মার্কস কেটে নিতে পারে, ক্লাস থেকে বের করে দিতে পারে। এনিথিং ক্যান হ্যাপেন, এনিথিং মে হ্যাপেন, এনিথিং মাইট হ্যাপেন। Am I clear?
ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে B2, M2:R2। একদম কাছাকাছি অর্থ। কেন আমি এক জায়গায় দিয়েছি সেটা আপনারা বুঝতে পারবেন এই শীটটা পড়লে। এখানে কিন্তু অনেক ডিটেইলে দেয়া আছে। এখন আপনারা দেখছেন যে আমি কিছু জায়গায় স্কিপ করে যাচ্ছি, আসলে স্কিপ করছি না। আমি যে কথাগুলো বলছি এগুলো আবার লিখে দেয়া আছে ধাপে ধাপে, ঠিক আছে, যেগুলো আমি এত সময় বুঝালাম। ঠিক আছে, তো ল তো দুই ধরনের হতে পারে। আপনার নিজস্ব ল থাকতে পারে না, মানুষের এথিক্স আছে না, ওটা তো তার ওন ল। সো আপনি যদি আপনার এথিক্স মেনটেন করেন তাহলে এটা মাস্ট। তো যার নিজস্ব এথিক্স দ্বারা আপনি পরিচালিত হচ্ছেন এটা হচ্ছে মাস্ট। এবং আউটার এথিক্স যেটা, যেটা স্টেট আপনার উপর প্রয়োগ করে, কোনো ইনস্টিটিউশন প্রয়োগ করে, সেক্ষেত্রে হ্যাভ টু। তো আপনার নিজের কোনো আইন নাই নাকি, না আপনি যা মন চায় তাই করেন? প্রত্যেকের নিজের জীবনে একটা সার্টেন রুলস আছে এবং তার বাইরে সে যায় না। B2 এখন M2:R2 এবং was to were to, এর মূল কাজ হচ্ছে পূর্ব নির্ধারিত পরিকল্পনা বা শিডিউল বোঝানো। এখানে কোনো বাধ্যবাধকতা কথা থাকে না, এখানে দুইটা কথা থাকে, একটা হচ্ছে কথা আছে বা কথা ছিল। তোমার সাথে আমার দেখা করার কথা আছে। তাহলে কোথাও যদি কথা আছে কথাটা থাকে, তাহলে ইংরেজিতে লেখার সময় B2 ব্যবহার করতে হবে। ঠিক আছে, আই এম টু অ্যাটেন্ড আ মিটিং, আমার একটা মিটিং এ উপস্থিত থাকার কথা আছে। এটা কিন্তু উপরেও দেয়া আছে আরেক জায়গায়। এটা আমি এখানে আবার ডিটেল করে দিয়েছি। উপরে আমি আরেক জায়গায় দিয়ে রেখেছি, এই যে আহ, এখানে দুই ভাবে করা যায় সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেখেন মডেলের সবকিছু যেটুকু বাকি ছিল সেটাও এখানে দিয়ে দিছে। মোটামুটি মডেলের সবকিছুই আমরা কভার করে ফেলবো। তাহলে কোনো কিছু করার কথা আছে এরকম বোঝালে বা কথা ছিল বোঝাতে আমরা M2:R2 ব্যবহার করি। ঠিক আছে, তাহলে কোনো কিছু হতে যাচ্ছে, তাহলে আমরা বি গোয়িং টু ব্যবহার করি। কোনো কিছু হওয়ার কথা আছে, কোনো কিছু হওয়ার কথা আছে। দেখেন একদম সামান্য ডিফারেন্স ইন ল্যাঙ্গুয়েজ, তখন আমরা M2:R2 ব্যবহার করি। তোমার আসার কথা আছে, ইংরেজি কি হবে? You are to come। তোমার আসার কথা আছে। তার যাওয়ার কথা আছে, he is to go। ঠিক আছে, তাহলে কোনো কিছু বর্তমানে কোনো কিছু করার কথা আছে বোঝাতে আমরা M2:R2 ব্যবহার করি। এটা কিন্তু মডেল। এই এম আর M2 এক না কিন্তু, এটা একসাথে ব্যবহৃত হবে M2:R2। এর প্যাসিভ ভয়েসও একই স্টাইল হবে। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস M2:R2 প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা জানি প্রত্যেকটা মডেলের পরে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসালেই প্যাসিভ হয়ে যায়। সো দ্য প্রাইম মিনিস্টার ইজ টু ভিজিট ইন্ডিয়া নেক্সট মান্থ। প্রধানমন্ত্রী আগামী মাসে ভারত সফরের কথা আছে, সে তো অলরেডি ভারতেই নাকি। সো পাস্ট ওয়াজ অ্যান্ড ওয়ার টু, অতীতে কোনো কিছু করার কথা ছিল এরকম বোঝাতে আমরা ওয়াজ টু বা ওয়ার টু ব্যবহার করি। আমার সে বাজারে যাওয়ার কথা ছিল বাট আমি যাইনি, আই ওয়াজ টু গো টু দ্য মার্কেট। এবং বি টুর সাথে হ্যাভ টু এর ডিফারেন্স কোথায়, এটা পড়লেই বুঝতে পারবেন। একটু আগেই বলেছি হ্যাভ টু হচ্ছে একটা লিগ্যাল ল, আর বিটি হচ্ছে একটা প্ল্যান। ঠিক আছে, বিটু হচ্ছে একটা প্ল্যান, যে আপনার একটা কোনো কিছু করার কথা আছে, এটা হচ্ছে প্ল্যান। আর হ্যাভ টু হচ্ছে এক্সটার্নাল ফোর্স, সেটা তো বুঝালাম, একটা অফিসিয়াল ফোর্স, বাইরে থেকে কেউ আপনার উপর ফোর্স করবে। আর মাস্ট হচ্ছে ইন্টারনাল ফোর্স বা স্ট্রং ডিউটি, আপনার উপর আহ, নিজেই নিজের উপর যদি কোনো কিছু ফোর্স করেন। ইন্টারনাল ফোর্স মানে কি, নিজের জায়গা থেকে নিজের ভেতর থেকে যে চাপটা আপনার উপর আসছে সেটা। প্রত্যেকটা জিনিসের ডিফারেন্সও বুঝিয়ে দিয়েছি যাতে করে আপনি কনফিউজ না হয়ে যান। সো আমরা কোথায় বি গোয়িং টু ব্যবহার করবো এবং কোথায় আমরা B2 ব্যবহার করব। একটা হচ্ছে অফিসিয়াল স্কেডিউল বা অফিসিয়াল শিডিউলের ক্ষেত্রে আমরা B2 ব্যবহার করি। ধরেন অফিসিয়াল শিডিউল অনুযায়ী আগামীকাল কোনো কিছু হওয়ার কথা আছে, মানে এটা ফিক্সড। ধরেন আগামীকাল আপনাদের একটা অনুষ্ঠান হবে এবং সেই অনুষ্ঠানে সকাল 10টায় হতে যাচ্ছে। তো আমরা বলছিলাম যে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট আকারের এক ফুটবল খেলা, এরকম হয় না? তো এটার মানে কি, এটা হচ্ছে একটা অফিসিয়াল স্কেডিউল বা শিডিউল। সেক্ষেত্রে ইট ইজ গোয়িং টু হ্যাপেন হবে না, ইট ইজ টু হ্যাপেন হবে। অর্থাৎ
সাধারণত অফিসিয়াল বা ফর্মাল নির্দেশের ক্ষেত্রে আমরা বি টু ব্যবহার করি। আর এমন যদি হয় যেটা হচ্ছে যে ব্যক্তিগত ইচ্ছা বা নিকট ভবিষ্যতে কিছু ঘটতে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বি গোয়িং টু ব্যবহার করি শ্যাল উইলের জায়গায়। ঠিক আছে, দেখেন এক ফিউচার নিয়ে কত গ্যাঞ্জাম। তার তার মানে 100% সার্টেন হলে আমরা কি ব্যবহার করব? সাধারণত শ্যাল উইল, একদম কমন অর্থে। যদি আমাদের নিশ্চয়তার ভাগ 80 ভাগ হয়, আমরা মে ব্যবহার করব। 80-র নিচে আসলে মাইট ব্যবহার করব। যদি এমন কিছু হয় যেটা হচ্ছে যে একেবারে ঘটতেই যাচ্ছে এবং সেটা চোখের সামনে দেখা যাচ্ছে, যেমন আমরা ক্লাউডি স্কাই দেখে বুঝতে পারছি বৃষ্টি হচ্ছে, তাহলে আমাদের একটা ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত ইচ্ছা, এক্ষেত্রে আমরা বি গোয়িং টু ব্যবহার করি। এমন যদি কোনো ফিউচার হয় যে ফিউচার কোনো শিডিউল বোঝাচ্ছে, একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, তাহলে আমরা বি টু ব্যবহার করব। ঠিক আছে, এমন ফিউচার যদি হয় যেটা আমাদের করা উচিত, তাহলে আমরা শুড ব্যবহার করব। যদি করতে গিয়ে যদি না করলে বিপদ হয়, তাহলে আমরা হ্যাড বেটার ব্যবহার করব। ঠিক আছে, এবং এমন ফিউচার যেটা আসলে আমাদের করার কথা আছে বোঝাতে আমরা বি টু ব্যবহার করি বা বি সাপোজ টু ব্যবহার করি। যাই হোক, তো ব্যক্তিগত ইচ্ছার ক্ষেত্রে আমরা বি গোয়িং টু এবং অফিসিয়াল ক্ষেত্রে আমরা বি টু ব্যবহার করি। যেমন আই এম গোয়িং টু বাই এ কার, সো দিস ইজ মাই ওন ওপিনিয়ন, এবং এটা আমার নিজের ইচ্ছা বা সিদ্ধান্ত। আই এম টু বাই এ কার, আমার একটি গাড়ি কেনার কথা আছে। অর্থাৎ এটা হচ্ছে যে আপনি অলরেডি প্ল্যান করে ফেলেছেন এন্ড এভরিথিং ইজ শিডিউলড। আজকে জাস্ট আপনি সকাল 10টায় যাবেন, গাড়ি নিয়ে চলে আসবেন। ঠিক আছে, সো কোনো কাজ করার কথা আছে বা হওয়ার কথা আছে বুঝাতে আমরা আরো একটা মডেল ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে সেমি মডেল। আমরা যখনই মডেল পেয়েছি বি টু একটা সেমি সেমি মডেলের মতোই, যেহেতু এর সাথে টু আছে, তো এটার আরো একটা বলা যায় বড় ফর্ম রয়েছে, অর্থাৎ সেমি মডেল ফর্ম রয়েছে বা ফ্রেজাল ফর্ম রয়েছে, সেটা হচ্ছে বি সাপোজ টু। বি বলতে এখানে অ্যামিজ আর ওয়াজ আর বোঝানো হয়। কোনো কাজ করার কথা আছে বা হওয়ার কথা আছে বোঝাতে আমরা বি সাপোজ টু ব্যবহার করি। তাহলে তার আজ আসার কথা, হি ইজ সাপোজ টু কাম। মাহির কাল বিয়ে হওয়ার কথা, ঠিক আছে, হি ইজ সাপোজ টু গেট ম্যারিড। অথবা এটা কিন্তু আমরা দুইভাবে লিখতে পারবো, হি ইজ টু কাম, কারণ সেম অর্থ আর কি। একই সাথে কেন দিয়েছি? কারণ আপনারা যাতে ব্যবহারগুলো করতে পারেন, আপনাদের যখন যা প্রয়োজন হবে সেটা আপনি ইজ টু ব্যবহার করতে পারেন আর ইজ সাপোজ টু ব্যবহার করতে পারেন। তার আসার কথা ছিল, তাহলে হি ওয়াজ টু কাম অথবা হি ওয়াজ সাপোজ টু কাম। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে যে বি অ্যাবাউট টু, এটা খুব ইন্টারেস্টিং। আমরা এটার কথা প্রচুর শুনেছি যে আমি যখন ছোটবেলায় হচ্ছে যে সদ্য বিরাট ইংরেজির পণ্ডিত আর কি, মানে আমি আমার গুরুর সাথে যখন ঘুরতাম, তো লোকজন রাস্তাঘাটে আমাকে ট্রান্সলেশন জিজ্ঞাসা করতো যে আমি কত ভালো শিখছি, কারণ একটু সুনাম টাম ছিল এলাকায়, আহ, যেহেতু 7 থেকে ইংরেজি পড়াই। তো যে কেউ আমার সাথে দেখা হলে উল্টা পাল্টা ইংরেজি ধরতো। তো একদিন আমার স্যারের স্যার আর কি, সে দোকানে বসে আছে, তো আমি কি একটা কিনতে গেছি, আমাদের এলাকায় বাড়ি আর কি, বাড়ির সামনেই। তো উনি আমাকে জিজ্ঞেস করছে, বলতো যে ইংরেজি বল, বৃষ্টি পড়ে পড়ে এর ইংরেজি কি? তো আমি তো লিটারলি শকড, বললাম যে বৃষ্টি পড়ে পড়ে এর ইংরেজি কি হবে? আহ, তো অনেক সময় ভেবে বললাম যে আহ, নিয়মটা এর আগে আমি শিখেছিলাম যে ফুলটি ফুটি ফুটি করিয়াও ফুটিল না। এইটা থেকেই সে ইন্সপায়ার হয়ে নতুন একটা বানায় দিছে। তো কোনো কাজ ঘটার ঠিক আগের মুহূর্ত বুঝাতে, কোনো কাজ হবে হবে একদম, মানে বৃষ্টি ওই যে দেখা যাচ্ছে আসতেছে, এসেই গেল একেবারে, মানে গায়ে পড়তেছে এরকম অবস্থা, বৃষ্টি পড়ে পড়ে এরকম অবস্থা। ঠিক আছে, আমরা তো একই কথা নানাভাবে ঘুরায় বলি। এই দেখা যায় বৃষ্টি এলো, তো ইট ইজ গোয়িং টু রেইন। বৃষ্টি পড়ে পড়ে, ইট ইজ অ্যাবাউট টু রেইন। তাহলে কোনো কাজ ঘটার ঠিক আগের মুহূর্ত বুঝাতে আমরা বি অ্যাবাউট টু ব্যবহার করি। ট্রান্সলেশনের সবচেয়ে কঠিন কঠিন পার্ট কিন্তু আমরা কভার করতেছি। মানে আপনি যদি এরকম কোনো বেয়ার ট্রান্সলেশন দেয়, তাহলে আপনি এটা কভার করতে পারবেন। ফুলটি ফুটি ফুটি করিয়াও ফুটিল না, দ্য ফ্লাওয়ার ইজ অ্যাবাউট টু ব্লুম। অর্থাৎ বি বলতে এখানে অ্যামিজার বোঝানো হয়েছে, কোনো কিছু কাজ অ্যামিজার ওয়াজ ওয়ার যে কোনো একটা ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, যেহেতু এখানে ফুটিলো না আছে, তাহলে পাস সিম্পল টেন্স, রাইট? সো আমাকে তখন অস টু ব্যবহার করতে হবে, তখন তার ইজ টু হবে না। লোকটি মরমর, দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই। বৃষ্টি পড়ে পড়ে, সেই ইংরেজি ইট ইজ অ্যাবাউট টু রেইন। অ্যান্ড লেটস টেক এ ব্রেক,
and will be coming back after 10 minutes, in 10 minutes, within 10 minutes, নাকি কোনটা? না, এখন যেটা আছে যে ধরেন কাউকে ফোন টোন দিলে কাজটা ইমিডিয়েটলি করে দেয়। তো এখন হচ্ছে যে চাকরি বাকরি করলে এটা আসলে কমে যাবে। So, যতদিন বাণিজ্য থাকতেছে ততদিন চাকরি করবো না, যখন দেখবো আর কিছুই হচ্ছে না তখন কোথাও গিয়ে এটা জয়েন করে দিলাম। ওকে, তাহলে আমরা বি গোয়িং টু এর ব্যবহার শিখেছি, আমরা একই সাথে হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট ইত্যাদি সবগুলোর ব্যবহার শিখেছি। দেন আমাদের যে ব্যাপারটা শিখতে হবে সেটা হচ্ছে যে পারফেক্ট ইউজ অফ মডেল, অর্থাৎ মডেলকে আমরা যখন পারফেক্ট ইউজ করি তখন কি ধরনের অর্থ প্রদান করে। ঠিক আছে, একটা হচ্ছে দেখেন মডেলস প্লাস পারফেক্টিভ, অর্থাৎ মডেল টেন্সগুলোকে আমরা পারফেক্টে ইউজ করতে পারি। কিছু কিছু মডেল আছে যাদেরকে আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতে পারি, কারণ আমরা জানি মডেল মানেই কি, মডেল নিজে একটা টেন্স, এটাকে আমরা বলি মডেল টেন্স, অর্থাৎ আলাদা একটা টেন্স ক্যাটাগরিতে আমরা মডেলকে ফেলি। সো মডেল যখন ব্যবহৃত হয় সেটা একটা টেন্সের মতোই কাজ করে, একটা আলাদা অর্থ দেয় এবং আলাদা ধরনের মিনিং ক্রিয়েট করে। সো যে কোনো মডেলকে আমরা যদি পারফেক্ট ইউজ করতে চাই তাহলে মডেল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। এটা হচ্ছে যে মডেলের পারফেক্ট টেন্স, অর্থাৎ আমরা ফিউচার পারফেক্ট বলতে পারি। ঠিক আছে, আমরা যদি শ্যাল হ্যাভ উইল হ্যাভ ব্যবহার করি তাহলে ফিউচার পারফেক্ট হয়ে যায়। ঠিক আছে, যদিও আমাদের টেন্সের শিটে ফিউচার পারফেক্টের ব্যবহারে দেওয়া আছে, আপনারা পড়তে পারেন, কিন্তু এইটুকু জানলেই হবে কারণ ওইটা খুব একটা ব্যবহার করা হয় না। সো আমাদের যেটা কাজে লাগবে না লাইফে সেটাকে নিয়ে আসলে বেশি লাফালাফি করা উচিত না, যেটার পসিবিলিটি কম সেটা লাইফ থেকে কাট আউট করে দিবেন। ঠিক আছে, ওকে। শুড প্লাস পারফেক্ট, অতীতে কোনো কাজ হওয়া উচিত ছিল কিন্তু কোনো কারণে হয়নি, এই অর্থে শুড প্লাস পারফেক্ট ব্যবহৃত হয়। এখানে পারফেক্ট বলতে শুড হ্যাভ আসলে, ওকে, পারফেক্টিভ বলতে এখানে হ্যাভ বোঝানো হয়েছে, অর্থাৎ শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ কখন ব্যবহার করা হয়। এখানে বিশেষ কিছু ব্যবহার রয়েছে যেগুলো ব্যাংকের পরীক্ষাতে প্রচুর আসে, অর্থাৎ অ্যাডভান্স লেভেলে যখন পরীক্ষা হয় তখন সেসব পরীক্ষাতে এই ব্যবহারটা বারবার আসবে। কোনো কাজ করা উচিত ছিল ছিল কিন্তু করা হয়নি, এক্ষেত্রে আমরা শুড হ্যাভ ব্যবহার করি। তাহলে জন শুড হ্যাভ গন টু দ্য পোস্ট অফিস দিস মর্নিং, তাহলে জনের যাওয়া উচিত ছিল, কিন্তু আদতে কি সে কি করেছে, হি ডিডেন্ট গো টু দ্য পোস্ট অফিস, তার মানে সে যায় নাই। এই যে ব্র্যাকেট দেওয়া আছে এটা হচ্ছে ইনার মিনিং, মানে যেটা অর্থ প্রদান করছে। প্রত্যেকটা কথার পেছনে একটা কথা থাকে, সেই পেছনের কথাটা কি, যে সে যায় নাই কিন্তু তার যাওয়া উচিত ছিল। ঠিক আছে, ওই একই কথা, তার যাওয়ার কথা ছিল। আমরা শুড অর্থে এখানে ব্যবহার করতে পারি, একটু আগে আমি বুঝালাম যে বি সাপোজ টু কি অর্থে ব্যবহৃত হয় সেটা এখানে দেয়া আছে। আহ, এটা আমরা উপরেই অলরেডি পড়ে ফেলেছি, সো এখান থেকে আমি কাট আউট করে দিচ্ছি। দেন হচ্ছে মাস্টের সাথে আমরা যদি হ্যাভ ব্যবহার করি, মাস্ট হ্যাভ অতীতের বাধ্যবাধকতা প্রকাশ করতে হ্যাড টু ব্যবহৃত হয়, অথবা শুড হ্যাভ যেটা করা উচিত ছিল কিন্তু করেনি, অথবা বি সাপোজ টু ব্যবহৃত হয়, কখনো মাস্ট হ্যাভ ব্যবহৃত হয় না। একটা জিনিস মনে রাখতে হবে যে অতীতে আপনি কোনো কিছু করতে বাধ্য হয়েছিলেন এরকম বোঝাতে আপনাকে হ্যাড টু ব্যবহার করতে হবে। যেমন আমার যেতে হয়েছিল, আমার যেতে হয়েছিল। তো এটা হচ্ছে অতীতে আপনি কোনো কিছু করতে বাধ্য হয়েছিলেন এরকম বোঝাতে আপনি কখনোই মাস্ট হ্যাভ ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কি ব্যবহার করতে হবে, কি ব্যবহার করতে হবে, হ্যাড টু ব্যবহার করতে হবে, অথবা শুড হ্যাভ কোনো কিছু করা উচিত ছিল কিন্তু করেননি, আরো সহজ করে দিলাম, অথবা বি সাপোজ টু ব্যবহৃত হয়। এটা যদি আপনার হওয়ার কথা ছিল কিন্তু করেননি, ইজি করে দিলাম যে অতীতের বাধ্যবাধকতা প্রকাশ করতে আমরা শুধুমাত্র হ্যাড টু ব্যবহার করি। ঠিক আছে, কখনোই আমরা মাস্ট প্লাস হ্যাভ ব্যবহার করব না, অর্থাৎ মাস্ট হ্যাভ ব্যবহার করা যাবে না। অতীতের বাধ্যবাধকতা প্রকাশ করতে আমরা হ্যাড টু ব্যবহার করবো, আমার যেতে হয়েছিল, ইংরেজি হচ্ছে আই হ্যাড টু গো, নট আই মাস্ট হ্যাভ গন। কখনোই এটা ব্যবহার করা যাবে না। মাস্ট হ্যাভ কখনোই
অতীতের বাধ্যকতা প্রকাশ অর্থে ব্যবহার করা যাবে না। আমার যেতে হয়েছিল, আই হ্যাড টু গো, ব্যাস। অর্থাৎ মাস্টের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড টু। কিন্তু একটা জায়গায় মাস্টের পাস্ট মানে মাস্ট হ্যাভ ব্যবহৃত হয়। মাস্ট প্লাস পারফেক্টিভ মানে কি? পারফেক্টিভ মানে হচ্ছে যে হ্যাড, পারফেক্টিভ মানে কি? হ্যাড। এখানে আমি মানে হ্যাড বলতে এখানে হ্যাভ টু আসলে মাস্ট হ্যাভ। আপনারা টু বি, টু হ্যাভ, টু ডু এই তিনটা তো পড়েছেন। তো ওইটার ভেতরে যে টু হ্যাভ আছে ওইটাই হচ্ছে পারফেক্ট, অর্থাৎ পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। মাস্ট হ্যাভ, মাস্ট হ্যাভ। ওকে। সো মাস্ট হ্যাভ কোথায় ব্যবহৃত হবে? যখন অতীত সময় বা পাস্ট টাইমে কোনো অনুমান করা সত্য ঘটনার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ কোনো ঘটনার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হয়। যখন পাস্ট টাইমে, অতীত বা পাস্ট টাইমে কোনো অনুমান করা সত্য ঘটনার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হয়, তখন মাস্ট হ্যাভ ব্যবহৃত হয়। যেমন এটাকে বলে লজিক্যাল কনক্লুশন, অর্থাৎ যৌক্তিক একটা অনুসিদ্ধান্তে পৌঁছানো। সিদ্ধান্ত নেওয়া হয় বা অনুসিদ্ধান্ত নেওয়া হয়। অনুসিদ্ধান্ত মানে কি? কোনো কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেয়, এটাকে অনুসিদ্ধান্ত বলে। মানে সবকিছু বিবেচনা করে আমরা যে সিদ্ধান্তে উপনীত হই এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। ঠিক আছে। তো আপনি সকালে উঠে দেখলেন যে আপনার আহ বাড়ির উঠান ভিজা, চারিদিকে তাকাচ্ছেন দেখেন গাছের পাতা ভিজা। তো এটা থেকে আপনি কি অনুমান করলেন? এটা থেকে আপনি অনুমান করলেন যে সকালে বৃষ্টি হয়েছে, মানে রাতে নিশ্চিত বৃষ্টি হয়েছে। তাহলে সকালে আপনি দেখলেন যে আপনার উঠান বা বাড়ির সমস্ত ঘাস, আপনার জানালা সবকিছুই ভিজে আছে। তার মানে এখান থেকে আপনি একটা অনুসিদ্ধান্ত আসতে পারেন যে আমরা নিশ্চিত রাতে বৃষ্টি হয়েছিল। আমরা একটা অনুসিদ্ধান্তে আসতে পারি যে গতকাল রাতে বৃষ্টি হয়েছিল। সো এরকম যদি কোনো বাক্য থাকে, দ্য গ্রাস ইজ ওয়েট, তো এর মানে হচ্ছে যে এখান থেকে আমরা অনুসিদ্ধান্তে পৌঁছাতে পারি। বর্তমান একটা ঘটনার সাপেক্ষে আমরা অতীতের কোনো অনুসিদ্ধান্ত যদি নেই, বর্তমান একটা ঘটনা যেটার দেখে আমরা অনুমান করছি যে অতীতে কোনো কিছু ঘটেছিল। ঠিক আছে। তাহলে আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে সহজ হবে। বর্তমান, নিয়মটা এখনই বানাই দিই তাহলে সহজ হবে। বর্তমান কোনো সত্য ঘটনার উপর নির্ভর করে অতীতের কোনো কিছু অনুমান বা সিদ্ধান্ত নেওয়া হয়। অতীতে কোনো কিছু ঘটেছে বলে অনুমান বা সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেটির ক্ষেত্রে আমরা মাস প্লাস হ্যাভ ব্যবহার করি। তাহলে বর্তমানে কোনো সত্য ঘটনার উপর নির্ভর করে অতীতের কোনো কিছু অনুমান বা সিদ্ধান্ত নেওয়া হলে সেটি প্রকাশে সেটি প্রকাশে আমরা কি ব্যবহার করি? মাস প্লাস হ্যাভ। সিদ্ধান্ত নেওয়া হলে সেটি প্রকাশে আমরা মাস প্লাস হ্যাভ ব্যবহার করি। তাহলে দ্য গ্রাস ইজ ওয়েট, ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, নিশ্চিত বৃষ্টি হয়েছে। ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। টনিস লাইটস আর আউট। সো ধরেন আপনি বাড়ি গেলেন, গিয়ে দেখলেন যে আপনার ছোট ভাইয়ের রুমের সবগুলো লাইট কি বন্ধ। এখন বাজে রাত 9টা বা 10টা। তো লাইট বন্ধ মানে হচ্ছে যে সাধারণত আমরা অনুমান করতে পারি সে বোধহয় ঘুমিয়ে গেছে, কারণ সে জেগে থাকলে লাইটগুলো লাইটগুলো ওয়ান থাকে, অর্থাৎ লাইটগুলো জ্বলতে থাকে। সো যেহেতু এটা বন্ধ হয়ে গেছে, আমরা অনুমান করতে পারি বর্তমান সত্য ঘটনা হচ্ছে তার লাইটটা বন্ধ। এখান থেকে আমরা অতীতের অনুমান করব যে সে নিশ্চিত তাহলে ঘুমিয়ে গেছে। তাহলে বর্তমান কোনো সত্য ঘটনার উপর নির্ভর করে অতীতের কোনো কিছু অনুমান বা সিদ্ধান্ত নেওয়া হলে সেটি প্রকাশে আমরা মাস্ট প্লাস হ্যাভ ব্যবহার করি, মাস্ট হ্যাভ ব্যবহার করি। জেন ডিড ভেরি ওয়েল অন দ্য এক্সাম। জেনি বা জেন পরীক্ষায় খুব ভালো করেছে
সো এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? তাহলে সে নিশ্চিত সে খুব ভালো পড়ালেখা করেছে, সে ভালো পড়েছে। শি মাস্ট হ্যাভ স্টাডিড ওয়েল, শি মাস্ট হ্যাভ স্টাডিড ওয়েল। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি সে নিশ্চিত ভালো করে পড়েছে। বাংলাদেশের লোক হলে বলতো যে সে নিশ্চিত টুকে পাশ করছে। ঠিক আছে। তখন এই এই সিদ্ধান্তে আসতো না, তাহলে বলতো যে নিশ্চিত সে পরীক্ষায় প্রশ্ন আউট করেছে। স্যান্ড্রা অর তানভীর দিতে পারি ফেইল দ্য টেস্ট। তো যেহেতু সে শি না হি, তো সান্ড্রা ফেইল দ্য টেস্ট, শি মাস্ট নট হ্যাভ স্টাডিড। সেক্ষেত্রে আমরা নেগেটিভ ব্যবহার করি, সে নিশ্চিত ভালো পড়ে নাই। তো সে যেহেতু ফেল করছে, আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? সে ভালো পড়ে নাই। অর্থাৎ এখানে আমরা নেগেটিভ ফর্মটা ইউজ করেছি। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে, যেটা পজিটিভে ব্যবহৃত হয় সেম জিনিস নেগেটিভে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা কোনো কিছুতে অভ্যস্ত ছিলাম হলে ইউজ টু, অভ্যস্ত ছিলাম না ডিড নট ইউজ টু। এইটুকু কমন সেন্স তো ব্যবহার করতে হবে, না হলে তো হাজার হাজার রুল লিখতে হবে আমার নতুন করে, তাই না? তো সে পরীক্ষার নিশ্চিত পড়েনি, পরীক্ষায় ফেল করেছে, এটা থেকে আমরা কি সিদ্ধান্ত নিয়েছি? সে ভালো পড়েনি। তাহলে বর্তমানের কোনো সত্য ঘটনার উপর নির্ভর করে তার ব্যাকগ্রাউন্ডে থাকা, আর একটু ক্লারিফাই করে দিলাম কারণ নিয়মটা একটু কঠিন মনে হবে। ব্যাকগ্রাউন্ড কোনো কিছু অনুমান বা সিদ্ধান্ত নেওয়া হলে সেটি প্রকাশে আমরা মাস্ট প্লাস হ্যাভ ব্যবহার করব। ঠিক আছে, এবং এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে, এক্সারসাইজ, এটা হচ্ছে টোফেল থেকে দেওয়া হয়েছে, ক্লিপস টোফেল। ঠিক আছে, ক্লিপস এবং ব্যারোস দুইটা থেকে দেওয়া হয়েছে। তো আপনাদের কাজ হচ্ছে যে অবশ্যই এই এক্সারসাইজটা করে ফেলা, কারণ এটা ব্যাংকের এক্সামে প্রচুর আসে এবং হুবহু এখান থেকেই আসে। যার কারণে আপনাদের কাজ কি? এগুলো পড়ে ফেলা এবং এটা সলিউশন করা। ঠিক আছে, আশা করি এটা পড়লে আপনি বুঝতে পারবেন কোথায় কি লিখতে হবে। দেন আমাদের আরেকটা মডেল আছে, সেটা হচ্ছে নিড। নিড মানে হচ্ছে প্রয়োজনীয় বা অবশ্যই কোনো কিছু করতে হবে, অবশ্যই কিছু করা বোঝাতে। দেখেন এখানে আবার আপনার মাস্ট এবং হ্যাভ টু চলে আসে, বাট নিড আসলে প্রয়োজন, কোনো কিছু করা প্রয়োজন, এরকম অর্থে আমরা নিড ব্যবহার করি। কিন্তু নিড হচ্ছে যে একমাত্র মডেল, দুইটা মডেল আছে যারা হচ্ছে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ছাড়া আর কোথাও ব্যবহৃত হয় না। এটি সাধারণত নেগেটিভ এবং ইন্টারোগেটিভে ব্যবহৃত হয়। পজিটিভ হলে নিডকে আমরা মূল ভার্ব হিসেবে ব্যবহার করি। তোমার এখন যাওয়া প্রয়োজন, ইউ নিড টু গো, এখানে নিড কিন্তু মূল ভার্ব। তাহলে নিড আমরা শুধুমাত্র নেগেটিভ এবং ইন্টারোগেটিভে মডেল হিসেবে ব্যবহার করি। মডেল মানে কি? সেমি মডেল হলে তার সাথে টু থাকে, আর মডেল হলে তার সাথে কি থাকে না? টু থাকে না। সো ইউ নিড টু গো, এখানে নিড কিন্তু মূল ভার্ব, কারণ এখানে কোনো সেমি মডেল ফর্ম আমরা ব্যবহার করি নাই। সেমি মডেল হলে সেটাকে বড় হতো, বি লাইকলি টু, বি সাপোজ টু, রাইট? অ্যান্সার কেন দিয়ে দেওয়া লাগবে? এটা তো আপনি দেখলেই বুঝতে পারবেন আনসার কোনটা হবে। অ্যান্সার দিলে আনসার দেখে দেখে আর, যদি অ্যান্সার না পারেন এটা চ্যাট জিপিটিতে দিয়ে দিবেন, আনসার দিয়ে দিবে, চাপ নাই। ওকে, সো তোমার এখন যাওয়া প্রয়োজন, ইউ নিড টু গো। তোমার এখন চিন্তা করা প্রয়োজন, এটা নিয়ে ভাবা প্রয়োজন। তখন আমরা লিখবো ইউ নিড টু ওয়ারি অ্যাবাউট ইট, আই নিড টু লিভ নাও। তোমার আসার প্রয়োজন নাই। আচ্ছা, গত ক্লাসের ভিডিও পাইনি, এটার সাথে নিড টু এর কি সম্পর্ক? তোমার আসার প্রয়োজন নেই, ইউ নিড নট কাম। এবার দেখেন আমরা যখনই নেগেটিভ ব্যবহার করেছি তখনই আমরা কি করেছি? তখনই আমরা নিডটাকে মডেল হিসেবে ব্যবহার করেছি। অর্থাৎ নিড হচ্ছে নিড এবং ডেয়ার শুধুমাত্র মডেল হিসেবে ব্যবহার করা যায় নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে। মডেল মানে কি? তারপরে আমরা সরাসরি বেস ফর্ম ব্যবহার করতে পারবো। দেখেন তো, আমরা যখন ইউ নিড টু ওয়ারি, এখানে আমরা ইনফিনিটিভ মার্কার ব্যবহার করেছি, তার মানে এটা হচ্ছে মূল ভার্ব নিড এবং এরপরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করেছি। এটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ইউ ডু নট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। আবার আমরা এটাকে নেগেটিভে এভাবেই লিখতে পারি, আমরা নিডকে মডেল হিসেবে ব্যবহার করতাম যদি আমরা নেগেটিভ করি এটাকে, ইউ নিড নট ওয়ারি অ্যাবাউট ইট। কারণ আমরা নিডকে কিন্তু কি করতে পারি?
নেগেটিভ অর্থে আমরা মডেল হিসেবে ব্যবহার করতে পারি। অথবা আপনি দুইভাবে লিখতে পারেন। আপনি যদি নিটকে এই বাক্যটাকে আমরা নেগেটিভ করতে বলে পরীক্ষায়, যে এটাকে নেগেটিভ করো, এটা যদিও পড়বে না কোনো কালে, তখন আপনাকে এইভাবে করতে পারেন আপনি, ইউ ডু নট নিড টু। কারণ এখানে নিডকে মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ওয়ারি অ্যাবাউট ইট। ঠিক আছে, কিন্তু এখানে টু হবে না কেন? কারণ হচ্ছে নিড নেগেটিভ অর্থে কি হতে পারে? মডেল হতে পারে। তো নিড একমাত্র নেগেটিভ সেন্টেন্সে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে মডেল হিসেবে ব্যবহৃত হয়। এই জন্য সাধারণত মডেলের আলোচনায় নিড এবং ডিয়ারকে খুব ছোট্ট করে পেছনে দেওয়া থাকে, যাতে আপনি কনফিউজ না হয়ে যান। সো নিড হচ্ছে পজিটিভ অর্থে কখনোই মডেল হিসেবে ব্যবহৃত হয় না, কিন্তু নেগেটিভ বাক্যে নিড সরাসরি মডেল হিসেবে ব্যবহৃত হয়। কোন মডেলের মতো? শ্যালের মতো। তো আপনি মডেল কিরকম? আমরা একটা প্রোটোটিপিক্যাল মডেল দেখতে পারি, ইউ উইল নট কাম, তাই না? এটা হচ্ছে একটা মডেল। তো মডেলের পরে সরাসরি নট বসে না, তাহলে নিডও মডেল হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু কোথায় হতে পারে? নেগেটিভ সেন্টেন্সে। তাহলে নিডকে যদি আমরা মডেল করি তাহলে কিরকম হবে? ইউ নিড নট কাম, আমরা জাস্ট উইলের জায়গায় বসাই দিলাম। তাহলে নিড নিজে মডেল হিসেবে ব্যবহৃত হতে পারে কোথায়? নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ঠিক আছে, তোমার কোনো কিছু করার প্রয়োজন নেই। তুমি যদি ব্যস্ত থাকো তবে আসার প্রয়োজন নেই, ইউ নিড নট কাম। ওকে, নিড এবং নিড হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে। দেখেন, নিড আই অ্যাটেন্ড দ্য মিটিং, নিড উই ওয়েট এনি লঙ্গার, আমাদের কি আরো অপেক্ষা করতে হবে? অপেক্ষা করার প্রয়োজন আছে। ঠিক আছে, তাহলে একমাত্র নিড মডেল হিসেবে ব্যবহৃত হবে দুই জায়গায়, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে। কখনোই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যে, পজিটিভ বাক্যে নিড কখনোই মডেল হিসেবে ব্যবহৃত হবে না, সে নিজে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। ঠিক আছে, তাহলে তোমার যাওয়া প্রয়োজন, ইংরেজি কি? ইউ নিড টু গো। কিন্তু তোমার যাওয়ার প্রয়োজন নাই, ইংরেজি কি? ইউ নিড নট গো। ইউ নিড নট টু হবে না কিন্তু তখন, কারণ নিড তখন মডেল হিসেবে ব্যবহৃত হবে। শ্যাল উইলের মতো, ইউ শ্যাল নট কাম, সরি ইউ উইল নট কাম। সো শ্যাল দিলে আবার অর্থের পরিবর্তন ঘটবে, তোমাকে আসতেই হবে না। হোয়াট এভার, আমরা শ্যাল উইলকে প্লেস চেঞ্জ করলে এটারও মিনিং পরিবর্তন ঘটে। এটা আমাদের এখন আর জানার প্রয়োজন নেই, কারণ এই যুগে আর এটা ব্যবহৃত হয় না। ওকে, তাহলে কি বললাম? নেগেটিভ অর্থে একমাত্র নিড মডেল হিসেবে ব্যবহৃত হতে পারে, এবং ইন্টারোগেটিভ অর্থে নিড মডেল হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কখনোই নিড মডেলটা ব্যবহৃত হবে না। সেখানে কি ব্যবহৃত হবে? মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, অ্যাফার্মেটিভ। সেন্টেন্সে কি হবে? এখানে বলাই আছে লাল কালি দিয়ে, বারবার বলে দিচ্ছি, মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। ঠিক আছে, এটি সাধারণত নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। এরপর যেটা আছে সেটা হচ্ছে ডেয়ার। ডেয়ারও সেম কেস। ডেয়ার একটি মডেল ভার্ব এবং এটি চ্যালেঞ্জ, সাহস বা অগ্রগতির ক্ষমতা বোঝাতে ব্যবহৃত হয়। এবং এটি, আবারও বলছি, এটি একমাত্র নেগেটিভ এবং ইন্টারোগেটিভে ব্যবহৃত হবে, কখনোই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হবে না। ওকে, দেখেন তাহলে আমরা যদি পজিটিভ ব্যবহার করি, যে সত্য কথা বলার সাহস আছে তার, হি ডেয়ার্স টু স্পিক দ্য ট্রুথ, আমরা পজিটিভ অর্থে ব্যবহার করেছি। কিন্তু যখন আমরা নেগেটিভ অর্থে ব্যবহার করব, তখন আমরা ডেয়ারের সাথে জাস্ট নট ব্যবহার করলেই হবে, একটা টু ব্যবহার করার দরকার নেই। যেহেতু সাধারণত মডেলের পরে টু ব্যবহার করতে হয় না, সেমি মডেলের পরে টু ব্যবহার করতে হয়। এবং নিড এবং ডেয়ার কিন্তু সেমি মডেল নয়, এটা হচ্ছে ফুলি মডেল। কোথায়? নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে। অর্থাৎ নিড এবং ডেয়ার মডেল হিসেবে ব্যবহৃত হয় শুধুমাত্র নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করলে তাদেরকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে হয়, তারা তখন মডেল হিসেবে কাজ করে না। ঠিক আছে, আমি একা সেখানে যেতে সাহস করি না, তাহলে সাহস না হওয়া বোঝাতে আমরা ডেয়ার ব্যবহার করি। ডেয়ার, এই ডিয়ার না কিন্তু। তাহলে আই ডেয়ার নট গো দেয়ার অ্যালোন। দেখেন, আমরা ডেয়ার টু নট কিন্তু লিখি নাই, ডেয়ার নট টু লিখি নাই। রাইট, দুইভাবে করা যাবে। সেমি মডেল হচ্ছে যেটার সাথে টু আছে, যে মডেলগুলোর সাথে টু আছে অলরেডি মেনশনড, সেগুলো হচ্ছে সেমি মডেল। ঠিক আছে, মেনশনাবলি যেটার ভেতরে টু মেনশনাবল থাকবে, বি সাপোজ টু,
বি অ্যাবাউট টু, বি এবল টু, দেখিয়েছিলাম না গতদিন। সো একটা হচ্ছে মডেল আর একটা হচ্ছে সেমি মডেল। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সো উই আর ডান। এবার এখানে আমরা জানি যে একটা জিনিস নিয়ে একটু আগে আমরা একটা প্রশ্ন পেয়েছি, বি অ্যাবাউট টু নেগেটিভ মিনিং কেন দিবে? যে কোনো কিছু হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত বোঝাতে বি অ্যাবাউট টু ব্যবহৃত হয়। লোকটি মরো মরো মানে লোকটা এখনো মরে নাই, তো এটাকে যদি আপনি নেগেটিভ মিন করেন তা হয় একদিক দিয়ে। ওকে, আমরা এটা কিন্তু বলে দিয়েছি ওয়াজ এবল টু এবং ম্যানেজ টু কোথায় ব্যবহৃত হবে, জাস্ট এইটুকু বাকি ছিল, কুড হ্যাভ আমরা কোথায় ব্যবহার করব। দেখেন, অতীতে কোনো কাজ করা সম্ভব ছিল কিন্তু তা করা হয়নি। একটা হচ্ছে করা যেত কিন্তু করা হয়নি, এরকম বুঝাতে কুড হ্যাভ। যেমন আমি তোমাকে টাকাটা ধার দিতে পারতাম, কেন আমাকে বলনি? আই কুড হ্যাভ লেন্ট ইউ দ্য মানি। ঠিক আছে? কখনো কখনো আমরা জানি না অতীতে কাজটা করা হয়েছিল কিনা, সেক্ষেত্রে কুড হ্যাভ ব্যবহার করা হয়। টাকা হারিয়ে গেছে, কে এটা নিতে পারে? মানে আমরা জাস্ট অনুমান করতে এটা ব্যবহার করতে পারি। আমরা জানি না অতীতে কাজটি করা হয়েছিল কিনা, কে করেছে এটা জানতে আমরা ব্যবহার করতে পারি। সাধারণত এটা খুব স্পেসিফিক ব্যবহার, মানে এটা আসলে রুলের আন্ডারে পড়ে না, এটা জাস্ট মনে রাখা, হু কুড হ্যাভ টেকেন ইট, কে নিয়ে থাকতে পারে। কিন্তু এই ব্যাপারটা আমাদের জানতে হবে যে অতীতে কোনো কাজ আমরা করা সম্ভব ছিল। সম্ভব মানে কি? পসিবল ছিল। এখানে আবার পসিবল বলা যাবে না, এইবল ছিল আসলে। করার অ্যাবিলিটি ছিল কিন্তু করা হয়নি। আমি অঙ্কটি করতে পারতাম কিন্তু করিনি। তাহলে আই কুড হ্যাভ ডান দ্য সাম। এখন কেউ যদি বলে তাহলে আই কুড ডান, মানে ডু দ্য সাম, এর মানে কি? মানে আমার অঙ্কটি করার সক্ষমতা ছিল। এখন জিনিসটা বুঝতে হবে, একটু ডিফিকাল্ট। আরেকটা হচ্ছে আই ওয়াজ এবল টু ডু দ্য সাম। আমি অঙ্কটি করতে পেরেছিলাম। এটা হচ্ছে আনপ্রুভেন অ্যাবিলিটি। হ্যাঁ, আই কুড ডু দ্য সাম, এটা হচ্ছে আনপ্রুভেন অ্যাবিলিটি, অর্থাৎ আমার ক্ষমতা ছিল বাট আমি প্রুফ করি নাই। আর এখানে আই কুড হ্যাভ ডান দ্য সাম মানে হচ্ছে যে আমি অঙ্কটি করতে পারতাম, কিন্তু কি করেছি আমি? আমার অঙ্কটি করার মানে পরীক্ষায় ছিল। ধরেন আপনি পরীক্ষা অঙ্কটি করতে পেরে মানে পড়েছে এবং আপনার হাতে সময় ছিল না, সো আপনি অঙ্কটি করতে পারেন নাই। মানে পারতেন কিন্তু পারেন নাই। আরেকটা হচ্ছে করার সক্ষমতা ছিল, এটা প্রুভেন না, মানে আপনি এখনো করেন নাই, যে করে দেখাতে পারেন নাই। কিন্তু এখানে এরকম বাধ্যবাধকতা নেই যে আপনার হাত থেকে সময় চলে গেছিল। জাস্ট আপনি বললেন যে আমি অঙ্কটি করতে পারতাম, কিন্তু আমার হাতে সময় থাকলে আমি অঙ্কটি করতে পারতাম, তখন আই কুড হ্যাভ ডান দ্য সাম। কারণ আপনি পারতেন কিন্তু করেননি। আপনার দ্বারা করা সম্ভব ছিল যদি আপনার হাতে সময় থাকতো। ঠিক আছে? আর আই কুড ডু দ্য সাম মানে এটা জাস্ট আমার অ্যাবিলিটি, যেটা আমি প্রুভ করি নাই। মানে আমি এখনো দিলে অঙ্কটি করতে পারবো। আর ইউ ক্লিয়ার? যে আপনি অঙ্কটি করার সক্ষমতা আমার আছে, আপনি আমার দিলে আমি অঙ্কটি করে ফেলতে পারবো, পারতাম আর কি। আমাকে দিলে আমি করতে পারতাম। কি বললাম? আমাকে দিলে আমি করতে পারতাম, এরকম অর্থে। রাইট। ইচ্ছে করে করি নাই, রাইট, এরকম। রাইট। তাহলে আপনার হচ্ছে যে
কোনো কাজ করা আপনার দ্বারা সম্ভব ছিল কিন্তু করতে পারেননি। করতে পারেননি এটা হচ্ছে যে প্রুভেন যে আপনি করতে পারেন নাই। দ্যাটস ইট। তাহলে আই কুড হ্যাভ ডান। আর আপনার হচ্ছে যে সক্ষমতা ছিল কিন্তু আপনি করেননি। একটা হচ্ছে করতে পারেননি আর একটা হচ্ছে করেননি। অর্থাৎ নিজের ইচ্ছাতে আপনি করেননি বা প্রুফ করেননি, বাট আপনার সেই ক্যাপাবিলিটি আছে, এখন দিলে আপনি করতে পারবেন। তাহলে কুড। আর যদি আপনি করতে পেরেছিলেন বুঝান, আমি করতে পেরেছিলাম, মানে এটা কি প্রুফ করেছেন, তাহলে ওয়াজ এবল টু। কি যে ভাই জটিলতা! ইংরেজি হলে সহজ ছিল, ইংরেজিতে নিয়মগুলো খুব ইজি ইংলিশে লেখা থাকে এবং বাংলার মতো এত জটিল না। বাংলা ভাষাতে আসলে বাংলা আহ, মানে বাংলা করলেই বিষয়টা জটিল হয়ে যায়, কারণ সবগুলো বাংলা অর্থ একই রকম লাগে। আচ্ছা, মাথার উপর দিয়ে যাওয়ার কিছু নেই, এটাকে না পারলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একটা হচ্ছে যে আপনি ইচ্ছা করে করেন নাই, আই কুড ডু দ্য সাম, আমি অঙ্কটি করতে পারতাম, এই ক্যাপাবিলিটি আপনার ছিল, আপনি করেন না ইচ্ছা করে। আরেকটা হচ্ছে যে আপনি করতে পারতেন কিন্তু কোনো কারণে আপনি করতে পারেননি। কোনো একটা কারণ আছে যে কারণে আপনি ব্যর্থ হয়েছেন। আপনার সক্ষমতা আছে এবং আপনি ব্যর্থ হয়েছেন। মানে কি, আপনার সক্ষমতা ছিল, এটা চাপাবাজিতে ব্যবহৃত হয় একদম, কিন্তু আপনি করতে পারেননি, ব্যর্থ হয়েছেন। ওকে, ক্লিয়ার? একটা হচ্ছে আপনাকে দিলে আপনি পারতেন, আর একটা হচ্ছে আপনাকে দেয়া হয়েছিল কিন্তু আপনি পারেন নাই। ঠিক আছে। আমরা বলি না আমি থাকলে তো পৃথিবী উল্টায় ফেলতাম, হ্যাঁ, কিন্তু আপনি তো ওখানে যাইতেই পারবেন না ভাই। এবার আপনাকে দেয়া হয়েছিল কিন্তু আপনি পারেন নাই, এসে বলছেন যে আরো 10 মিনিট হলে আমি করে ফেলতে পারতাম। ঠিক আছে, এই যে নানা অজুহাত যে এই হইছে সেই হইছে, চার্জ ছিল না, হ্যান ত্যান। সো দ্যাটস অল। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আমাদের ক্লাস আজকে দ্রুতই শেষ হয়ে গেছে, কারণ আমরা 2 দিন ধরে যেহেতু এটা পড়ছি। এনি কোশ্চেন সোফার? এবং আপনারা শীটটা খুব ভালো করে পড়বেন, হ্যাঁ, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন। দেখবেন যে অনেক মজা পাবেন, এখানে অনেক কিছু আমি এক্সট্রা দিয়ে রেখেছি। উড লাইক একটা আছে, এটাও পড়ানো লাগবে না, এটা জাস্ট কাউকে আমন্ত্রণ জানাতে আমরা, আহ, কাউকে কোনো কিছু করার আমন্ত্রণ জানাতে আমরা ডু ইউ লাইক বা উড ইউ লাইক আমরা ব্যবহার করি। যেমন উড ইউ লাইক টু ডান্স উইথ মি, কাউকে আমন্ত্রণ জানাতে অর্থাৎ কোনো কিছু করতে। উইড লাইক টু অর্ডার নাও প্লিজ। এটি সাধারণত ফর্মাল চাওয়া অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। এটা ইন্টারমিডিয়েটে আছে, সো আমরা এটা দিয়ে দিয়েছি, নাহলে দিতাম না এখানে। আচ্ছা, এটা আমরা আমরা পার্টিসিপেল ক্লাসে এটা আলোচনা করব, আমরা প্রত্যেক ব্যাচে আলোচনা করি, এটা নিয়ে চাপ নেই। কোথাও যদি প্রশ্ন থাকে যে এটা কোন পার্ট অফ স্পিচ, তাহলে আনসার দিতে হবে অ্যাডজেক্টিভ, আর যদি বলে এটা কি, তাহলে আনসার হবে প্রেজেন্ট পার্টিসিপল অর পার্টিসিপল। কারণ প্রেজেন্ট পার্টিসিপল বলে কোনো পার্ট অফ স্পিচ নাই, সো আপনাকে স্পেসিফাই পার্ট অফ স্পিচে আনসার করতে হবে। গ্রামার আসলে সহজ বিষয় যদি আমরা জাস্ট বুদ্ধিটা একটু প্রয়োগ করি, ঠিক আছে। একজন জিজ্ঞেস করছে যে কোন টিচার কি বলছে, এটা তো আমি জানি না, বাট যেটা গ্রামারের রুল আমি সেটাই বললাম, হ্যাঁ। আমি তো আর টিচারের অথরিটি মানি না, তাই না। কোন টিচার কি বলছে এটা তো আমার জানার বিষয় নয়। যদি বলেন কোন বইয়ে কি বলছে, এটা একটা জানার বিষয় অবশ্যই, যেহেতু টিচার ভ্যারি করে, সো এক এক টিচার একভাবে ইয়া করে। সো এই শিটটা আমরা আপলোড করে দিব, ঠিক আছে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করে ফেলেন, আমরা চলে যাবো, আমাদের টাইম শেষ অলরেডি, ঘুমাতে হবে।
স্যার নোট করতে করতে আরেকটা ক্লাসের ডেট চলে আসে, তো আমি তাও কত ধীরে পড়াই দেখেন, এক একটা বিষয় আমি 4 5 বা 6 বার বলি। এমন যদি হতো, একজন বলে লেকচার শিট প্রিন্ট করলে ভালো হবে নাকি খাতায় নোট করলে, এটা আমি কি করে বলবো? এক একজনের বিষয়টা এক এক রকম, ঠিক আছে? এত সুন্দর একটা লেকচার শিট দিলাম, আপনি কেন প্রিন্ট করবেন না? আপনি আপনার বইয়ের যে চ্যাপ্টার আছে, মডেল অক্সিলারি, ওইটা খুলবেন আর আমার শিটটা খুলবেন, দেখবেন যে কোনটায় কত বেশি দেয়া আছে এবং কোনটা কত সূক্ষ্মভাবে আলোচনা করছে, রাইট? তো সেই হিসেবে আপনার তো শিট প্রিন্ট করা উচিত। পড়াশোনার বাইরে কেন প্রশ্ন করবেন? আশ্চর্য ঘটনা। আচ্ছা ভাইয়া, ওই যে সেদিন একটা ট্রান্সলেশন দিয়েছিলেন যে আমি বাসে করে শহরে যাই। তো এইটা বাসে করে শহরে যাই, এটা কি আপনি দিয়েছেন যে হলো কি বলে, আই টেক দ্য বাস, এরকম একটা, এটা কোন টেন্সে এটা বা ইয়াতে? তো আমি বাসে করে শহরে যাই, শেষে কি আছে? যাই কথা আছে, প্রেজেন্ট সিম্পল টেন্সেই হবে। তো ওখানে তো যাওয়ার ভাবটা তো যাই, কিন্তু আপনি তো দিয়েছেন মনে হয় টেক্স দ্য বাস এরকম, ইনটু দ্য শহর মানে ইনটু দ্য টাউন। হ্যাঁ, অনেকভাবে করা যায়, আমি এখানে একটা অপশন দিয়েছি যাতে আপনি টেক ভার্বটা ইউজ করে এটা ট্রান্সলেট করতে পারেন, এবং কিভাবে করবেন এটা আপনার উপর, আমি তো উত্তর বলে দিব না। না, উত্তরটা আপনি দিয়েছেন নাকি সেটা জানতে চাচ্ছি যে ওখানে। হ্যাঁ, আমি দিয়েছি, এটা হচ্ছে যে মানে উল্টো ভাবে করা যায়, হ্যাঁ। আই আই গো টু দ্য সিটি বাই বাস, এভাবে লিখতে পারেন। এটা একদম ইজি ওয়ে, এন্ড আমি ইজির বাইরেও একটা নিয়ম দিয়ে রেখেছি আর কি, যে এটা আচ্ছা, আরো একভাবে করা যায় আর কি। আরেকটা দিয়েছিলেন যে ওই যে রেস্তোরাঁটি মধ্যরাতে বন্ধ বন্ধ হয় আর কি, এটাই প্যাসিভ না? হ্যাঁ, এটা দুইভাবে করা যায়, প্যাসিভ এবং অ্যাক্টিভে। ক্লোজেস অ্যাট মিডনাইট অথবা ইজ ক্লোজড অ্যাট মিডনাইট। না, রেস্তোরাঁটি তো আর একা একা বন্ধ হবে না, কেউ না কেউ তো বন্ধ করবে। কিছু কিছু ঘটনা আছে, যেমন প্রাকৃতিক ঘটনা অথবা প্রাতিষ্ঠানিক ঘটনা, সেগুলো আমরা অ্যাক্টিভ ভয়েসে লিখতে পারি চাইলে, ঠিক আছে? এটা স্পেশাল ইউজেস, আমরা ভয়েস চেঞ্জ যখন শিখবো তখন আমি এটা বলে দিব যে কোন জায়গাতে আমরা বাক্য দেখতে প্যাসিভ হলেও অ্যাক্টিভে লিখতে পারি। যেমন স্কুল 8টায় খুলবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা দেখেন স্কুল, দ্য স্কুল ওপেনস অ্যাট 8, এরকম আমরা লিখতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমরা প্যাসিভ না করে অ্যাক্টিভ করছি। এটা একটা সেন্স আছে, আপনি দুইটাই লিখতে পারবেন, এটা মূলত প্যাসিভ ভয়েসের জন্যই দেয়া হয়েছে। ওখানে আমি যে অর্থ দিয়েছি প্যাসিভ ভয়েস করার জন্য দিয়েছি, ইজ ক্লোজড। আচ্ছা, ঠিক আছে। সালাম আলাইকুম ভাইয়া। হ্যালো। শুনতে পাচ্ছি, বলুন। আমরা জানি যে টু হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশনের পর সবসময় বসে, তো কখন টু ইনফিনিটিভ মার্কার হবে, কখন প্রিপজিশন হবে? অলরেডি এটার উত্তর আমি দিয়ে দিয়েছি। এর উত্তর দিয়েছি যে কিছু জায়গাতে প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হবে, সেই জায়গাটা আপনাদের আলাদা করে বলে দেওয়া হবে, কারণ এটা আলাদা করে আইডেন্টিফাই করার কোনো কায়দা নাই। মানে কায়দাটা আছে যদি বাক্যটা দেয়া থাকে, হ্যাঁ। যেমন আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, তখন ওয়ান্টের পরে যে টু আছে, এরপরে ডু আছে, তো ডু হচ্ছে বেস ফর্ম। বেস ফর্মের আগে যেহেতু টু আছে, এটা হচ্ছে ইনফিনিটিভ মার্কার। কিন্তু যদি আইএনজির আগে থাকে, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, দেখেন টু এর পরে ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে এই টুটা হচ্ছে প্রেপোজিশন। এখন এগুলো আইডেন্টিফাই করার কায়দাটা হচ্ছে যে উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, এগুলো মুখস্থ রাখা, যে এই ফ্রেজগুলোর ক্ষেত্রে টু শুধুমাত্র প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, বাকি সব ক্ষেত্রেই টু ইনফিনিটিভ মার্কার। সো এই জন্য আলাদা করে তালিকাটা আমরা দেই যে লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ঠিক আছে, বি ইউজ টু বা গেট ইউজ টু। এই হচ্ছে ঘটনা, এখানে কোনো টেকনিক অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে? বুঝছি ভাই, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু ভাই আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো। হাই, বলুন। ভাইয়া, ওই যে গত ক্লাসে যে শীটটা দিছেন, ওই শীটটাতে লেখাগুলোতে একটু প্রবলেম আছে ফন্টে। এটা যদি একটু কারেকশন করে আবার দিতেন ভালো হতো।
এটা তো বলেই দিছি, একটু পরেই দিয়ে দিচ্ছি শিট। পুরো ক্লাসে 3 বার বলেছি, 4 বার ভাইয়া বলেছি। ও আচ্ছা, মানে আজকের যে ভাইয়া শীট গত ক্লাসের শীটের সেম শীট হবে। ও ওইটা আরো ভাইয়া কম ছিল, ওটা যেহেতু স্লাইড ছিল ওটা কম থাকছিল। জি বলুন। ভাইয়া ওই যে আপনার ক্লাস করে আমি মোটামুটি আহ, বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট এবং সাবজেক্ট কিভাবে কাজ করে এটা ভালো করে বুঝতে পারছি, কিন্তু এটা আবার আমাদের বাংলা ব্যাকরণের একটা টপিক্সের সাথে জড়িত আছে, সেটা হলো যে মিল আছে আর কি, মানে কারকের সঙ্গে। তো একটা জায়গায় আমি জাস্ট একটা কনফিউশন দূর করতে চাচ্ছি যে কপল ভাসিয়া গেল দুই নয়নের জলে, এখানে কপলটা আসলে কি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতেছে, এবং সাবজেক্ট হিসেবে ব্যবহার করলে কি এটা ডুয়ার এজেন্ট হিসেবে ব্যবহার করতেছে? মানে জাস্ট একটু সেন্স নিচ্ছি আপনার কাছ থেকে যে এটা কিভাবে আমি মিন করব, তাহলে আমার একটা প্রশ্নের একটা সলভ আপনি হবে আর এখানে কি, মূল মানে জিনিসটা ডিরেক্ট বুঝতে পারেন না, এটা হচ্ছে ভাষার একটা ম্যাজিক। হ্যাঁ, ধরেন কপল মানে কপাল আর কি। কপল ভাসিয়া গেল দুই নয়নের জলে, ওই যে হ্যাঁ হ্যাঁ, রাইট, এখানে আপনার বাক্যের স্ট্রাকচারটা বুঝতে হবে। তাহলে ভাসাচ্ছে কে? জল। হ্যাঁ, 2 নয়নের জল। আর কপল হচ্ছে এখানে কি? অধিকরণ, দ্য প্লেস। আপনি জাস্ট বাংলাতে বাক্যটাকে সাজায় দেখবেন, আগে বুঝতে হবে যে কোথায় ভেসে যাচ্ছে, কি ভেসে যাচ্ছে। প্লেস, তাই না? তো আচ্ছা। আপনার গাল ভেসে যাচ্ছে, তাহলে এটা কি হবে? স্থান বোঝাচ্ছে না? জি জি জি। যদি বলতো 2 নয়নের জল, তাহলে কি হতো? তাহলে কর্তা। রাইট, এখানে হচ্ছে কর্তা, যদিও এটাকে আপনি ইয়া হিসেবে বলতে পারেন, করণ কারক। কারণ এটা উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে, যে উপাদানটা আপনাকে ভাষায় ফেলছে, জল। শুধু যদি জল থাকতো, তো যেহেতু 2 নয়নের জল বলছে, এটা একই সাথে আপনি কর্তা বলতে পারেন, এই কর্তাই আসলে আপনার কপল ভিজাচ্ছে। আচ্ছা, তার ঠিক মানে আছে, আমি যদি কপলের নিচে দাগ দেখি এটা অধিকরণ সেন্স নিতে পারি আর কি, মানে এটা প্লেস বোঝাচ্ছে আর কি। এক্স্যাক্টলি। তো প্লেস বোঝালে বাংলাতে অধিকরণ কারক হয়, হ্যাঁ এটা আধারাধিকরণ ঠিক। আছে, এই পাত্র। জন্য মানে মিল আছে, এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। একই জিনিস তো আসলে। এইটার হ্যাঁ, এটা একটা বিষয় ছিল। এটাই আধুনিক বাংলা এক্স্যাক্টলি যে আমার। ব্যাকরণটা লেখা হয়েছে বাংলা একাডেমি 2 খণ্ড, এটা কিন্তু ইংরেজি ব্যাকরণ অনুসারে লেখা হয়েছে, একদম হুবহু সেম। আচ্ছা আচ্ছা, ওই যে তবে আপনি তো অবাক লাগে বাংলার মোটামুটি খুব ভালো মানের একজন শিক্ষক, মানে শাওন স্যার, ওনার বই যেটা আছে ধ্রুব, এই বইয়ের মধ্যে উনি আবার এটাকে আহ, কর্তৃকালক দিয়েছেন কপল। এই জন্য আমি পুরোপুরি কনফিউশনে পড়ে গেছি, কারণ ওই বইটা আগে থেকে পড়ে আসছিলাম, সলভ করতে গিয়ে দেখি উনি কর্তৃকারক দিয়ে দিয়েছেন। তো পরে আর কি মানে সেন্স কাজ করছিল না যে আসলে এটা না, মনে হয় তো মিলতে আরেকটা বই বের পারতেছে না। করছে, ধ্রুবর পরে অন্বেষণ বের করছে, অন্বেষণটা বিভিন্ন গ্রামার বই মানে অ্যাসিমিলেট করছে, তো বইটা ভালো। ঠিক আছে, আমি যেহেতু বললাম না, আমি ছোটবেলায় তো ইয়া পড়ছি, সুনীতি কুমার চ্যাটার্জি পড়ছি। সো উনি যে বইগুলো ফলো করছে এগুলো আমি আগেই পড়ছি। আমি তো বাংলা ব্যাকরণে ভালো ছিলাম এককালে, কিন্তু এখন অবশ্য অনেকদিন পড়ি না। হ্যাঁ, ইংলিশ ব্যাকরণে ভালো থাকলে বাংলা ব্যাকরণ অটোমেটিকলি ভালো হয়ে যাবেন ভাইয়া। ভালো মানে হচ্ছে আমি অ্যাডমিশনে 16-এর ভেতরে 16 পেয়েছি বাংলাতে, এবং ইংরেজিতে 15 পেয়েছি। সো অবভিয়াসলি আমি ইংরেজি চেয়ে বাংলায় ভালো। মানে মিল করে পড়লে খুব ইজি লাগে আসলে, যে রাইট। বিশেষ করে কারকের সাথে এই ভয়েসের যে শাওন মিলটা ভাই আছে আমার এটা টিচার ছিল, বুঝতে পারলে। সরাসরি টিচার ছিল আমি আমি যখন একটা কথা অ্যাডমিশন বলি। করেছি। আচ্ছা। আচ্ছা আমি আমি দুই তিন ভাইয়া আমার আরেকজন টিচার হচ্ছে ইয়া জিকে নাইম। জিকে নাইম, হ্যাঁ নাইম ভাই ভালো। আমি রিসেন্টলি একটি বই পড়েছি, ব্যাকরণের ভয় ও কারণ, বইটা কিন্তু যাদের হ্যাঁ, ব্যাকরণে, যতীন সরকারের, এটা খুব ইন্টারেস্টিং বই। হ্যাঁ, আমার বইটা খুব ভালো লাগছে। আমি এটা পড়ছি, আমি এটা অ্যাডমিশনের সময় পড়ছি। অ্যাডমিশনের সময় অনেক বাংলা ব্যাকরণ পড়েছি, কারণ বাংলাতে আমি খুব দুর্বল ছিলাম। সো আমি এসএসসি তেও আমি বাংলাতে প্লাস মিস করছি, আসলে মানে জেএসসি এত তেও মিস সুন্দর করছি। করে গল্প করে লেখা হয়েছে, মানে আসলে ধারণার এবং বাইরে। ইন্টারমিডিয়েটে আমি বাংলাতে 97 পেয়েছি ফার্স্ট পেপারে। সো ইট ওয়াজ এ হিউজ মার্ক। 70-এর ভেতরে 69 পেয়েছি রিটেনে। তো আমার লাইফের এটা বেস্ট মার্ক ছিল বাংলাতে। তো কি পড়ালেখাটা করছি এটার জন্য। এবং ইংরেজিতে পেয়েছি 92। এটা খুব কষ্ট, দুঃখের বিষয়। আচ্ছা শামীম ভাই, এই যে কি বলে সাবজেক্ট এবং ভার্ব, আসলে সাবজেক্ট এবং ভার্ব বের করার মানে মাঝে মাঝে গুলাই যায় আর কি, কোনটা সাবজেক্ট মানে ভার্ব কোনটা হবে, এটা একটু মানে ছোট্ট করে কোনো ক্লাসে একটু বলতেন যদি। না, আমরা আগামী ক্লাসে সব আলোচনা করবো। আমরা আগামী ক্লাসের টপিক হচ্ছে ভার্ব স্পিচ ফ্রেজ এন্ড ক্লজ। ঠিক আছে?
সো আগামী দিনে ক্লাসটা হবে খুবই ইন্টারেস্টিং, এবং ওই ক্লাসে আসলে কোনো শিট টিট প্রোভাইড করা হবে না, নাথিং উইল বি প্রোভাইডেড, সবকিছু আসসালামু বেসিক্যালি আলাইকুম। শেখানো হবে, ঠিক আছে? দেন আমরা অ্যাডভান্স আকারে আবার ফ্রেজ এন্ড ক্লজ শিখবো। আমার একটা ছোট আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। একটা কোশ্চেন ছিল। স্যার বিকামিং এন্ড গেটিং এর মধ্যে পার্থক্য কি? মানে বিকামিং অ্যান্ড গেটিং এর মধ্যে জি। যেরকম একটা বাক্য বলেন। হি ইজ বিকামিং ফ্যাট নাকি হি ইজ গেটিং ফ্যাট? আচ্ছা আচ্ছা, বিকামের সাথে একটা অস্তিত্বের ব্যাপার আছে। বিকাম মানে কোনো কিছু হয়ে ওঠা। তো আপনি যদি একজন সুপার হিউম্যান হয়ে ওঠেন, তাহলে এটা হচ্ছে ক্রমান্বয়ে কোনো কিছু হয়ে ওঠা, হ্যাঁ, মানে চেঞ্জিং জি ইওর পজিশন। ক্রমান্বয়ে যদি আপনার মানবিক কোনো পরিবর্তন ঘটে, তাহলে আমরা বিকাম ব্যবহার করি। জি তো আপনি হচ্ছে যে একজন নেতা হয়ে যাচ্ছেন, এতদিন নেতা ছিলেন না, তাহলে ইউ আর বিকামিং আ লিডার। বাট আপনি যখন জি মোটা হয়ে যাচ্ছেন, তখন আপনার আস্তে আস্তে কোনো কিছু বাড়ছে। অর্থাৎ যদি শারীরিকভাবে কোনো কিছু বৃদ্ধি পায়, কোনো জিনিস বৃদ্ধি পায়, আমরা গেট ব্যবহার করি, তাহলে ইউ আর গেটিং ফ্যাট। ঠিক আছে? তাহলে মানসিকভাবে যদি উন্নতি ঘটানো হয়, কোনো একটা স্ট্যান্ডার্ডে আপনি রিচ করেন, সেক্ষেত্রে বিকামের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড থাকে যে ইউ আর বিকামিং এ লিডার। মানে তাহলে আপনি এতদিন লিডার ছিলেন না, বাট আস্তে আস্তে আপনি হচ্ছেন। ইউ আর নট গেটিং এ লিডার, বাট কোনো কিছু যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে, তাহলে গেটিং হবে। ইজ ইউর ইংলিশ গেটিং বেটার? মানে এটা তো ইয়েস। আসলে কোনো স্ট্যান্ডার্ড নাই, বেটারে বেটার 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 হইতেই পারে। তো ফ্যাটের কোনো স্ট্যান্ডার্ড নেই যে কত দূর ফ্যাট, কিন্তু লিডারের স্ট্যান্ডার্ড আছে, আপনি লিডার হচ্ছেন। তার মানে আপনি একটা স্ট্যান্ডার্ড থেকে একটা স্ট্যান্ডার্ডে রূপান্তরিত হলে বিকাম। আর যদি যেটা স্ট্যান্ডার্ড নাই, জাস্ট পরিবর্তিত হচ্ছে, সেটার ক্ষেত্রে আপনারা গেট ব্যবহার করবেন। এটা সবচেয়ে ভালো আছে হচ্ছে বাংলা একাডেমির একটা ডিকশনারি আছে, বাংলা একাডেমি ইংলিশ টু বাংলা ডিকশনারি। এটাতে গেটের সবচেয়ে ভালো ব্যবহার দেয়া আছে। আহ, এটা পড়তে পারেন, 110টার মতো ব্যবহার দেয়া আছে। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। জি স্যার, করুন। আচ্ছা, আমার কাছে মানে জবের বিভিন্ন ধরনের বই তো কালেকশনে আছে। এখন এই অদিতির অদিতির যিনি চালায় ওনার একটা বই আছে, আর নিট বই আর কিছু কয়েকটা বই আছে আর কি। আমি এগুলো ঘাটাঘাটি করে যেটা পাইলাম, এক এক বইতে একভাবে উপস্থাপন করা। যেমন কিছু কিছু বইতে শুরু করছে পার্টস অফ স্পিচ দিয়ে, কিছু কিছু বইতে শুরু করছে সেন্টেন্স দিয়ে আলোচনা। আবার একদম একটা বই পাইছে হচ্ছে একদম ক্লজ দিয়ে শুরু, মানে অলরেডি বলছে এটা অ্যাডভান্স গ্রামার। এখানে অ্যাডভান্সের আগে যে যে সহজ সাপটা যে গ্রামার গুলা, এগুলোকে মানে একদম কি করা হয়েছে, মানে ক্লজ দিয়ে গ্রামার শেখানো শুরু হয়েছে। আমার মানে বোঝার ব্যাপারটা হচ্ছে এটা মানে এভাবে কেন মানে প্রেজেন্ট করা হচ্ছে আর কি, আলাদা আলাদা ভাবে ব্যাপারটা বইগুলোতে। হচ্ছে গ্রামার তো একটা ম্যানুয়াল, হ্যাঁ, ইটস জাস্ট এ ম্যানুয়াল। সো যে যে কেউ যে কোনো ভাবে সাজাতে পারে। কিন্তু আমি কোন ভাবে সাজাচ্ছি? আমি সাজাচ্ছি যেটা হচ্ছে আপনার আগে শেখা উচিত, সেটা আগে পড়াচ্ছি। তো এটা তো হবে না। পার্ট অফ স্পিচের ক্ষেত্রে আসলে সিকোয়েন্স অনুযায়ী নাউন আগে থাকে, রাইট? কিন্তু আপনি যখন আমি নাউন পড়াবো, নাউনের আগে আমি আর্টিকেল পড়াই। ধরেন নাউনের সাথে আমি আর্টিকেল পড়াচ্ছি, কিন্তু আপনার বইয়ে থাকবে নাউন এবং আর্টিকেল আলাদা চ্যাপ্টার। তো নিয়মটা হচ্ছে যে যে কোনো ভাবেই আসলে এটাকে, যে টিচার যেভাবে পড়াতে কনভিনিয়েন্ট মনে করে যে স্টুডেন্টের এখান থেকে শুরু করা উচিত, সে সেখান থেকে শুরু করে। এর কোনো আলাদা ফিক্সড রুল নাই। আমি বলেছি এটাকে স্কুল অফ থট বলে। মানে গ্রামারের আলাদা স্কুল অফ থট আছে। আপনারা ডেফিনেশন পড়েছেন না? দেখবেন সুনীতি কুমার চ্যাটার্জির আলাদা ডেফিনেশন, শহীদুল্লাহ আলাদা ডেফিনেশন। অর্থাৎ একই জিনিসকে তারা ভিন্নভাবে দেখছে। সো আমরা যত বেশি গ্রামার বই পড়বো, আমরা শুধু ডিফারেন্সই দেখতে থাকবো। এই জন্য আমি যেটা করি, মৌলিক জিনিসগুলোকে, একই তো মৌলিক জিনিস, নাউন তো নাউনই, তাই না? এখন কে কোন নামকরণ করলে, এটা হচ্ছে ডিফারেন্স। মানে এক এক জিনিসকে তারা বিভিন্ন নামকরণ করে, নানাভাবে ডেফিনেশন দেয়, কিন্তু ঘটনা একই, যেটা নাউন ওটা নাউনই, ঘুরে ফিরে একই। তো এই জন্য আমার কাছে সবসময় মনে হয় যে আসলে মূল জিনিসটা আগে শিখে ফেলা উচিত, তারপর আপনার একটা গ্রামার বই পড়লে এনাফ। কারণ আপনি সবকিছু আনসার করতে পারবেন, জাস্ট রিলেট করতে হবে যে আমি এটা শিখছি, এটার সাথে রিলেশন কি ওটার, বা আমি এটা কিভাবে সলভ করবো। সো আপনি যত বেশি গ্রামার বই পড়বেন, তত গ্রামার কম শিখবেন। কারণ আপনার মাথা গুলাইতে থাকবে, একই জিনিসই আপনার 5 রকমের আনসার মাথায় আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে এটা আমি আমার ভিডিওতে বলছিলাম যে আপনি যতই বেশি পড়বেন, এটা তত বেশি কম শিখবেন। তো র্যাদার আপনাকে ফান্ডামেন্টাল ইস্যুগুলো শিখে ফেলা উচিত। আমি যেমন টেন্স শিখেছি, দেখেন আমি একই সাথে ভয়েস শিখাচ্ছি, মানে সবগুলো গ্রামার আমি একসাথেই আপনাকে শেখাচ্ছি। কারণ আমার কাছে মনে হয়েছে এগুলো একসাথে রিলেট করবে, বা এইভাবে পড়ানো উচিত। কিন্তু বইয়ে যখন আমি লিখবো, আমি যখন শিট বানাচ্ছি, তখন তো আমার ওই সুযোগ নাই। কারণ এটা পড়ানো যত ইজি, শিটে আনা তো সহজ নয়। অনেক ভাবতে হয় যে এই দুটাকে আমি কি করে লিঙ্ক করব, তাই না? 7-8টা চ্যাপ্টার আমি একসাথে মার্চ করতেছি, কিছু বাদ যাচ্ছে কিনা।
তো এটা আপনার এক এক বই এক একভাবে সাজায়, আসলে এটা তাদের কনভিনিয়েন্ট ওয়ে মনে করে। হ্যাঁ, ভাইয়া বলছিলাম যে ওই ভার্ব অফ পারসেপশন ওইগুলো কি শুধু সি, হেয়ার, স্মেল, টেস্ট, লুক, ফিল এগুলা, নাকি স্টেটিভ ভার্বের যে ফিটটা দিয়েছেন ওখানে যা আছে সবই ভার্ব অফ পারসেপশন? সবই ভার্ব অফ পারসেপশন নয়, এখানে ভার্ব অফ পজিশনও আছে। তো আমি একসাথে দিয়েছি কারণ আপনাকে এতগুলো ক্যাটাগরি আলাদা করে মনে রাখার দরকার নেই, রাদার ভার্বগুলো মনে রাখলেই হচ্ছে। পারসেপশন মানে আমরা পঞ্চ ইন্দ্রিয় এবং ষষ্ঠ ইন্দ্রিয়ের মধ্যে যেটা আছে, 6টা ইন্দ্রিয়, ওইটাই শুধু ভার্ব অফ পারসেপশন। আর ভার্ব অফ পজিশনের মধ্যে আছে আচ্ছা, আর পজেস, ওন। আর মেয়ে থাকলে মাইট হয়, এটা তো ভয়েসে শিখছি। আর আপনি বলছিলেন যে ভয়েসে মাইট শিখিনি, এটা হচ্ছে কোনো ন্যারেশনে কিছু শিখতে হবে। জোর দিয়ে বলা। ও সরি সরি, ন্যারেশনে কোনো কিছু জোর দিয়ে বলা বোঝাতে মাইট ব্যবহার করা হয়। তো এখানে তো ওই জোর দিয়ে বলা বুঝাতে প্রেজেন্ট বলি না। ফর্ম, পাস্ট ফর্ম। এখন মাইটকে যদি আপনি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করেন তাহলে মাইট হচ্ছে কম সম্ভাবনা বোঝায়, ঠিক আছে। মাইটকে পাস্ট টেন্সে ব্যবহার করা যায় মেয়ের পাস্ট ফর্ম হিসেবে, সেক্ষেত্রে মাইট কি অর্থ দেয়? সেক্ষেত্রে মাইট ওখানে ব্যবহৃত হয়েছে আমরা কি করে বুঝি? কারণ হচ্ছে ওটার আগে একটা পাস্ট টেন্স আছে, এই অর্থে আমরা বুঝি। যেমন হিস সেইড, কমা কোটেশন শুরু, আই মে কাম। এটাকে আপনি হি সেইড দ্যাট, একটা করে ইয়া বাদ গেছে মনে হয়, আচ্ছা, সেইড দ্যাট হি মাইট কাম। এক্ষেত্রে আমরা এখানে মাইটকে ব্যবহার করেছি এবং এখানে যে মে ছিল এটা কিন্তু আমরা অলরেডি বুঝতে পারতেছি কি করে, কারণ হচ্ছে এখানে আমরা সেইড ব্যবহার করেছি। এটাকে টেন্সের সিকোয়েন্স বলে, অর্থাৎ একই সাথে একই ধরনের টেন্স ব্যবহৃত হয়, আপনাদেরকে আমি এটা আগেই পড়িয়ে দিয়েছি। তো যার কারণে এখানে বোঝা যাচ্ছে এখানে মে আছে। সো মেয়ের পাস্ট ফর্ম হিসেবে মাইট ব্যবহার করা যেতে পারে, কিন্তু মাইট নিজে একটা আলাদা অক্সিলারি ভার্ব, সেটা ফিউচার টেন্সে ব্যবহৃত হয়। হি মাইট কাম যদি আলাদা লিখি তাহলে অর্থ দাঁড়াবে সে আসলেও আসতে পারে। তাহলে এখানে দুইটা সেন্টেন্সে মাইটের ব্যবহার আলাদা, এক্স্যাক্ট। এটাই তো? জি, থ্যাংক ইউ। এখানে যে মাইটটা ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে ফিউচারের আনসার্টেনিটি প্রকাশ করতে, অর্থাৎ ভবিষ্যৎকালের অনিশ্চয়তা প্রকাশ করতে, ঠিক আছে। আর এখানে যে মাইটটা ব্যবহৃত হয়েছে সেটা মেয়ের পাস্ট ফর্ম হিসেবে, কিন্তু এটা অলরেডি কনটেক্সট থেকে বোঝা যাচ্ছে। কিভাবে বুঝলাম? যে এখানে সেইড আছে, সো বোঝাই গেছে যে এটা পাস্ট টেন্সে ব্যবহৃত হয়েছে, এটা ফিউচার টেন্স নয়। সেক্ষেত্রে ভাই উপরেরটার বাংলা কি হবে? ওই যে হি সেড দ্যাট হি মাইট কাম। সে বলেছিল সে আসতে পারে, মানে সম্ভাবনা বোঝাচ্ছে একদম সেম অর্থ। ডাইরেকশনে আই মে বললাম। কাম যেটা থাকবে, সে বলেছিল সে আসতে পারে বা পারত, সে বলেছিল সে আসতে চেয়েছিল, এরকম নানা ধরনের অর্থ দিয়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ, জাস্ট ম্যাচ করলেই হচ্ছে। যেহেতু হুবহু ইংরেজির জন্য কোনো বাংলা নেই, আমি বারবারই বলেছি যে বাংলায় বোঝাতে সবচেয়ে বেশি কষ্ট করতে হয়, ইংলিশ গ্রামার ইংরেজিতে বোঝাতে খুব ইজি। ঠিক আছে, সেখানে কিন্তু সে আসলেও আসতে পারে এরকম অর্থ দিবে না, সে আসতে পারে, সে বলেছিল সে আসতে পারে, দ্যাটস ইট। এখানে মেয়ের অর্থটা এখানে মাইট দিচ্ছে, কিন্তু এখানে যে মাইটটা আমরা আলাদা করে ব্যবহার করছি সেটা ফিউচার সেন্সে ব্যবহার করছি, এবং এর মানে হচ্ছে যে কম সম্ভাবনা, লেস পসিবিলিটি। এই জন্য এটাকে আমরা ফুলি লিখতে পারি হি, গত ক্লাসে লিখে দিয়েছি মনে আছে? এটা একটা সেমি মডেল ফর্ম আছে, সেটা কি? হি ইজ লেস লাইকলি টু কাম, তার আসার সম্ভাবনা কম, একই জিনিস। ক্লিয়ার? এই তালিকা কিন্তু জি। ভাই, আপনি বাংলার জন্য কি কখনো গাইড বই পড়তেন, নাকি ওই সুনীতি কুমার, শহীদুল্লাহ ওদের মূল বইগুলোই পড়েছেন? ওইগুলোই পড়েছি আমি। গাইড বই বলতে ওই যে যতীন সরকারের বই পড়েছি। গাইড বই, বাংলার কোনো গাইড বই নাই আমার কাছে। ভাইয়া কোন যতীন কোন সরকারের বইগুলো কোন বইটা পড়তেন? পড়ছেন কোন ভাইয়া, কোন একটু বইগুলো যদি পড়তেন বলতেন। স্যার? ব্যাকরণের ভয় অকারণ, ওই যে উনি বললেন, খুবই ইন্টারেস্টিং বই। যদিও এই ব্যাকরণ এখন চেঞ্জ হয়েছে, এটা কিন্তু বাংলা বিভাগেও আছে। আমি দেখলাম যে বাংলা বিভাগের সিলেবাসে আছে এখন, অনার্স লেভেলে যে ঢাকা ইউনিভার্সিটির সিলেবাস আছে ওখানেও বাংলা বই, বাংলা ব্যাকরণের বইটা দিচ্ছে। একটা বাক্য শেয়ার করে, বাক্যটা ছিল ব্যাকগ্রাউন্ড খাত দিয়ে মন্তব্য। বুঝি না।
ব্যাকগ্রাউন্ড খাতে মনুষ্য, এই একটা সেন্টেন্স ছিল সংস্কৃত ভাষায় আর কি। মানে এখানে হচ্ছে সংস্কৃতের যে আপনার বিভক্তি আর বাংলার যে বিভক্তি যে আলাদা, এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, বইটা আমরা ইন্টারেস্টিং, বাট এখন তো বাংলা ব্যাকরণ চেঞ্জ হয়েছে, রাইট? এখন নতুন, এখন বিভক্তি গুলোকে পাত্তা দেওয়া হয় না। এখন বাংলা ব্যাকরণ ইংরেজি আকারে করা হয়েছে, যেটা বাংলা একাডেমি আধুনিক বাংলা ব্যাকরণে করা হয়েছে। এটা সম্ভবত 2021 13 14 15 দিকে বেরোইছিল, আমি কিনছিলাম দুইটা ইয়া কালারের বই আর কি, সিলভার কালারের। কিন্তু আমি একা মানুষ, দুইটা কোর্সই পড়াই শেষ করতে পারি না, আর নতুন বিষয়ে আর বক্তৃতা দিয়ে লাভ নাই। লোকে এত মেসেজ আছে সাহিত্য পড়ানোর জন্য। ব্যাকরণের জন্য ভালো হবে। কিসের বাংলার? হ্যাঁ, ওই যে অন্বেষণ বইটা ভালো, আমি দেখলাম। এটা আমি অন্বেষণ শনটা অলরেডি আমি পড়তেছি এখন। হ্যাঁ, এটা ভালো, কারণ এটা হচ্ছে ওইগুলোর মিক্সচার, ওইগুলো সব একসাথে করছে উনি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। অগ্রদূত সম্পর্কে কি জানেন? কি সম্পর্কে? অগ্রদূত বাংলা। মফিজুল ইসলাম মিলন। এটা বিসিএস এর বই, এটা আমি জানি। জি আমার জি। বাসায় একটা আছে আর কি, বাট আমি কোনো খুলে দেখি নাই। আমার কাছে বিসিএস সব বই আছে, কারণ কোনো একদিন মনে হয়েছিল যে বিসিএস পরীক্ষা দিব, বাট পরে ভাবলাম যে এখন আর বিসিএস দেওয়া যাবে না। দিলেও সেটা যেদিন ক্যাডার হবে ওই দিন লোকে জানবে যে আমি ক্যাডার। প্রথম ক্লাসে বলছিলেন ইউনিভার্সিটির লেকচারার হয়ে গেছেন, এরকম কিছু। হ্যাঁ, সেটা এখনো জয়েন করি না, এটা তো আমার মনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? অনেক জায়গায় নিয়ম আছে না, আমি ধরেন ইউনিভার্সিটিতে আমাকে 2 মাস পরে বেতন দিবে, আমি 2টা ক্লাসে সেই বেতন পাই। তো এখন আমাকে ইউনিভার্সিটিতে পড়ানো উচিত হবে কিনা এটাও ভাবছি। চাকরি করা উচিত দুঃসময়, তাই না? এখন ব্যবসা করা উচিত, শিক্ষা ব্যবসা। ঘরে ঘরে শিক্ষা ব্যবসা করুক। সলিমুল্লাহ খান তার বইয়ের ফ্লাপে কি লিখে জানেন? পেশা শিক্ষা ব্যবসায়ী। তো আমরা বলতে অসুবিধা কি? এটা তো আসলে এডুকেশন বিজনেস। তার বইয়ের পেছনে লেখা আছে, দেখবেন যে পেশা হচ্ছে শিক্ষা ব্যবসায়ী। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, পেশা আমারও শিক্ষা ব্যবসায়। শুধু শিক্ষক না হয়ে পুরো শিক্ষা খাতটাকেই চেঞ্জ করা যাবে এমন কিছু হয়ে যান। মন্ত্রী হলে তখন দুর্নীতি করতে করতে আর শিক্ষা নিতে হবে না, কত চাপ এগুলোতে। ভাইয়া, কনফিউশন তো আবার তৈরি করে দিছে স্বাধীনতার ঘোষক দিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস আবার বলে দিছে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। এই স্যার এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। আসলে কি বঙ্গবন্ধু দিল নাকি জিয়াউর রহমান দিল? মাঝে মধ্যে মনের ভিতরে এই প্রশ্নটা আসে। ভাই অতীত পড়েন তাহলে বুঝতে পারবেন, ইতিহাস এটা নিয়ে তো পড়তে আমি হবে উত্তর ভালো দিবি না, করে। কারণ আমি নিজে যদি পলিটিক্যাল পার্সন না হতাম, আগে আমি ক্লাসে রাজনৈতিক অনেক প্রশ্নের উত্তর দিতাম। কিন্তু আমি নিজে এখন কোন স্টেটমেন্ট দিলে এটা অনেক বেশি বিপজ্জনক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। হ্যাঁ আমি স্যার, পিছু পিছু ঘুরতে অবশ্যই। পরীক্ষায় হবে। আসলে কোনটা দেখাবো বলেন না? এটা বললেই পরীক্ষায় গ্যাঞ্জাম হয়ে আসবে, যাবে। এটা শিওর। ছোটবেলা থেকে স্যার কোনটা শুনছেন? স্যার পরীক্ষায় যদি এটা চলে আসে, এটা নিয়ে একটা বিখ্যাত উপন্যাস আছে। 47তম বিসিএস এ যদি আসে এই প্রশ্নটা, তাহলে ওই জিয়া একটা মেরে দিবেন, এটা সমস্যা নাই। আসবে। এটা নিয়ে একটা বিখ্যাত বই আছে, বইটা লিখেছেন হচ্ছে আহমদ সাফা। বইয়ের নাম হচ্ছে একজন আলী কেনানের উত্থান। তো হচ্ছে একটা উপন্যাস, এবং একজন আলী কেনান হঠাৎ করে দেশ থেকে উধাও মুক্তিযুদ্ধের সময়। 1972 সালের একদিন দেখা যায় নিমতলায় আলী কেনান দাঁড়িয়ে আছে একটা মাজারের সামনে, এবং জপছে জয় বাংলা জয় বাংলা। তার পিছনে অসংখ্য মুরিদ, এবং সেই আলী কেনান দেশের দায়িত্ব নিল তার অ্যাকর্ডিং টু হিম। নেয়ার পরে রেডিওতে একদিন ঘোষণা হলো যে আলী ক্রিটিসাইজ করছে। ক্রিটিসাইজ, কারণ হচ্ছে যে আওয়ামী লীগ যে ওই সময় যুদ্ধের একচ্ছত্র একমাত্র নিয়ন্ত্রক ছিল সেটা ক্লিয়ার। সেটা 1969 থেকে বোঝা যাচ্ছিল যে বাংলাদেশ স্বাধীন হবে। এটা হেনরি কিসিঞ্জারও তার বইয়ে লিখছে যে আহ, বাংলাদেশ স্বাধীন হবে এটা অনিবার্য, সেভাবে লিখছে। তার সে একটা চ্যাপ্টারই আছে তার হোয়াইট হাউস ইয়ার্সে। সে বলছে যে আমি শুধু অপেক্ষা করছিলাম যে কিভাবে স্বাধীন হবে সেটা দেখার জন্য। মানে স্বাধীন হবে এটা অনিবার্য হয়ে উঠছিল, কিন্তু কিভাবে স্বাধীন হবে সেটা রেকর্ডিং দেওয়া আছে নাকি? হ্যাঁ, রেকর্ডিং চালু আছে, হয়ে তো গেছে বলতে আমার। পারবেন। নো নো,